আচ্ছা, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি পড়ছিলাম? আমরা মেইনলি পড়া শুরু করছিলাম হচ্ছে নানা রকম বেজ এন্ড নাম্বার সিস্টেম এবং তাদের মধ্যে কনভার্সন, তাদের নানা রকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটা শেষ করার পরে আমরা যে জিনিসটা দেখা শুরু করছি সেটা হচ্ছে নেগেটিভ নাম্বার নিয়ে কিভাবে ক্যালকুলেশন করব। দেখেন, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা তিনটা ওয়ে শিখছি: সাইন এন্ড ম্যাগনিটিউড মেথড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। তো ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের সুবিধাটা কি? একটা বড় সুবিধা হচ্ছে আমরা যেহেতু নেগেটিভ নাম্বারের একটা ডিফারেন্ট বা সেকেন্ড নোটেশন পাচ্ছি, এই সেকেন্ড নোটেশন পাওয়ার কারণে আমাদের সুবিধা যেটা হচ্ছে যে ওই নোটেশনটার সাথে যদি আমরা কোন একটা পজিটিভ নাম্বারকে অ্যাড করি, so ওই জিনিসটা আসলে একটা সাবট্রাকশন করার মতোই হয়। মানে আমি যেটা বুঝাচ্ছি যে 4 - 3 এই কাজটা যদি আমরা করতে চাই, এই কাজটা আমরা এইভাবে করে করতে পারি: 4 + - 3। তো 4 এর একটা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট নোটেশন নেই, -3 একটা ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট নোটেশন নেই। এরপর এই দুটাকে যখন অ্যাড করে দিই তখন ওই ভ্যালুটা আসলে আমাদের সাবট্রাকশনের ভ্যালুর মধ্যে। তো এই কাজটা করতে গিয়ে আমরা হচ্ছে একটা জিনিস দেখছিলাম যে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে যদি কোনো হচ্ছে আমাদের এক্সট্রা ক্যারি বিট চলে আসে, ওই ক্যারি বিটটাকে হচ্ছে আমরা ইগনোর করি। আচ্ছা, এই পর্যন্ত কি সবার মনে আছে এবং সবার ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? হ্যালো? No confusion, sir. নো স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা একটা কেস চিন্তা করি। ধরেন আমরা এরকম একটা কাজ করতে চাই: -3 -6। সো দুইটা নেগেটিভ নাম্বার, একটা নেগেটিভ নাম্বার থেকে আরেকটা পজিটিভ নাম্বারকে সাবস্ট্রাক্ট করতে চাই। অথবা এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি: -3 নামে একটা নেগেটিভ নাম্বার আছে, তার সাথে -6 নামের একটা নেগেটিভ নাম্বারকে আমরা হচ্ছে অ্যাড করতে চাই, এভাবে আমরা বলতে পারি। তো এই কাজটা যদি আমরা টুস কমপ্লিমেন্টে করতে চাই তাহলে কিভাবে করা লাগবে একটু চিন্তা করি। ফার্স্ট হচ্ছে আমাকে +3 এর বাইনারি নোটেশন বের করতে হবে, তারপরে সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে তার সাথে ওয়ান অ্যাড করে টুস কমপ্লিমেন্ট বানাইতে হবে। আচ্ছা, ধরেন আমাকে বলে দেওয়া আছে এই অপারেশনটা 4 বিটের জন্য করতে। ঠিক আছে, তাহলে আমি প্রসেসটা শুরু করি। 3কে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে নাম্বারটা কত হয়? 0011। এবং তারপরে যদি, যেহেতু আমাদের -3কে রিপ্রেজেন্ট করতে হবে, সেটাকে যদি হচ্ছে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কত আসে? 1100। এখন টুস কমপ্লিমেন্ট যদি আমরা করতে চাই তখন আমাদের কি করা লাগবে? এইটার সাথে ওয়ান অ্যাড করা লাগবে। So আমি বানাইলাম নাম্বারটা 1101। আবার -6 এর জন্য যদি চিন্তা করি, -6 কে যদি আমরা 4 বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে এরকম একটা নাম্বার 0110। সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলে হয় হচ্ছে 1001, এবং তার সাথে যদি আমি ওয়ান অ্যাড করি তাহলে নাম্বারটা দাঁড়ায় হচ্ছে 0101, 1010 আর কি। তো -3 +-6 এই অপারেশনটা করতে হলে তাহলে আমার কি করা লাগবে? এই নাম্বার প্লাস এই নাম্বার করা লাগবে। তো আমরা জিনিসটা একটু লিখি: 1101, তার সাথে অ্যাড করা লাগবে হচ্ছে 1010। এইটার মানে হচ্ছে -3, এটার মানে হচ্ছে -6। এখন আপনারা একটু আমাকে বলেন তো, -3 +-6 এটা করলে আসলে রেজাল্টটা কত আসে ডেসিমালে? স্যার -9। -9। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন আমরা অপারেশনটা করি: 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 0 অ্যাড করলে 1, 1 আর 1 অ্যাড করলে হচ্ছে 10। 10 এর ভিতরে জিরোটা এখানে রাখলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 5 নাম্বার বিট হয়ে গেছে, তাহলে এই ক্যারিটাকে হচ্ছে আমরা বাদ দিয়ে দিলাম। এখন এই ক্যারিটাকে বাদ দিয়ে যদি আমরা এই নাম্বারটাকে পড়ার চেষ্টা করি তাহলেই হচ্ছে সমস্যা। দেখেন, পড়ার চেষ্টা শুরু করার সময় আমরা সবার ফার্স্টে দেখলাম ফার্স্টে আছে একটা জিরো। জিরো থাকার মানে এটা একটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, পজিটিভ নাম্বারকে কিভাবে পড়তে হয়? টোটাল বাইনারি যে ভ্যালু সেটাই পড়তে হয়। তার মানে 0 1 1 যে ডেসিমাল ভ্যালু সেটাই আমরা দেখবো। 0 1 1 ডেসিমাল ভ্যালু কত? 7। তার মানে আমাদের রেজাল্ট কত আসলে? +7। আসার কথা কত ছিল? -9। সো প্রবলেমটা কি হয়েছে সেটা কি আমরা দেখতে পারছি? Yes, sir. এই প্রবলেমটা কেন হচ্ছে একটু দেখেন। আমরা বলছিলাম 4 বিটের টুস কমপ্লিমেন্ট নাম্বারের জন্য রেঞ্জ হচ্ছে এতটুকু, -8 থেকে শুরু করে +7 পর্যন্ত। বাট আমাদের যে রেজাল্ট আসতেছে -9, এইটা কিন্তু 4 বিটের রেঞ্জের ভিতরেই পড়ে না। -9 4 বিটের রেঞ্জের বাইরে, অর্থাৎ -9কে রিপ্রেজেন্ট করতে 5 বিট লাগে। তো তার মানে আসলে 4 বিটের রিপ্রেজেন্টেশনে এই ক্যালকুলেশনটা করা সম্ভব না। তো এই যে এই কেসটা যখন আমরা দেখতেছি যে আমরা যত বিটের হিসাব করতেছি তত বিটের হিসাবে রেজাল্টটা আটতেছে না, রেজাল্টটাকে রাখতে পারতেছি না, ওই কেসটাকে আমরা বলি হচ্ছে ওভারফ্লো। ওকে, যে আমি যতটুকুর হিসাব করতেছি তার ভিতরে নাম্বারটা থাকতেছে না। ওভারফ্লো কোন কোন কেসে হইতে পারে আমরা যদি একটু চিন্তা করি, দেখেন, দুইটা পজিটিভ নাম্বারকে যদি হচ্ছে আমরা অ্যাড করি, ধরেন এইটা একটা পজিটিভ নাম্বার, এইটা একটা পজিটিভ নাম্বার, দুইটাকে আমি অ্যাড করি, সেটার রেজাল্ট অবশ্যই পজিটিভ আসা উচিত। তো যদি দুইটা পজিটিভ নাম্বার হয় তার মানে কি তাদের এমএসবি
ফার্স্ট নাম্বারটা এমএসবি তো জিরো, সেকেন্ড নাম্বারটা এমএসবি তো জিরো, এবং রেজাল্টের এমএসবি তো জিরো আসা উচিত। তো যদি আমরা কখনো দেখি যে দুইটা জিরো জিরো ওয়ালা নাম্বারকে অ্যাড করে আমরা যে নাম্বারটা পাইছি তার এমএসবি তে জিরো নাই, তাহলে আমরা বুঝতে পারবো তখন হচ্ছে একটা ওভারফ্লো হয়েছে। অর্থাৎ দুইটা পজিটিভ নাম্বার অ্যাড করে আমাদের পজিটিভ নাম্বারে পাওয়ার কথা, যদি আমরা এখানে ওয়ান পাই অর্থাৎ নেগেটিভ পাই, তার মানে হচ্ছে আমাদের ওভারফ্লো হয়েছে। এই জিনিসটা কিন্তু হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য ট্রু, টুস কমপ্লিমেন্টের জন্য ট্রু। ওকে। আচ্ছা, সেকেন্ড যেটা বিষয়, আমরা যে কেসটা একটু আগে দেখলাম যে দুইটা ধরেন নেগেটিভ নাম্বার আছে, একটু আগে আমরা যে জিনিসটা দেখলাম -6 আর -3, তো দুইটা নেগেটিভ নাম্বারকে ধরেন অ্যাড করতেছে। দুইটা নেগেটিভ নাম্বারকে অ্যাড করলে অবশ্যই আরেকটা নেগেটিভ নাম্বার আউটপুটে আসা উচিত, অর্থাৎ ওয়ান আসা উচিত। কিন্তু আমরা কি দেখছি, একটু আগে কি পাইছি, জিরো পাইছি, অর্থাৎ একটা পজিটিভ নাম্বার পাই গেছে। তার মানে কি, দুইটা নেগেটিভ অ্যাড করে যেহেতু পজিটিভ পাইছি, তার মানে আমরা টোটাল ভ্যালুটা হচ্ছে রাখতে পারিনি, সো আবার হচ্ছে ওভারফ্লো হয়েছে। এই দুইটা কেসই হচ্ছে ওভারফ্লো ঘটে, যে দুইটা পজিটিভ নাম্বার যোগ করলে যদি আমরা একটা নেগেটিভ নাম্বার পাই, অথবা দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করলে যদি একটা পজিটিভ নাম্বার পাই। বাকি যে দুইটা কেস হইতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ নাম্বার, অথবা আরেকটা নেগেটিভ একটা পজিটিভ নাম্বার, এই দুইটা কেসে আসলে কখনোই ওভারফ্লো অকার করে না। কেন করে না, যদি এটা যদি আমরা একটু ইনটুইটিভলি দেখতে চাই, তাহলে দেখেন কি কি কেস দেখতে পারি। সবচেয়ে বড় পজিটিভ নাম্বার আর সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার নিয়ে একটা কেস দেখতে পারি। তাহলে সবচেয়ে বড় পজিটিভ নাম্বার হচ্ছে 7, সবচেয়ে ছোট নেগেটিভ নাম্বার হচ্ছে -8, মানে 4 বিটের হিসাবের জন্য আর কি বলতেছি। তাহলে এই ক্যালকুলেশনটা করলে কত আসে, 7 + -8, এটা করলে আসে -1। -1 কি রেঞ্জের ভিতরে পড়ে? পড়ে। তো এই জন্য হচ্ছে ওভারফ্লো হচ্ছে না। আবার যদি উল্টা হিসাবটা দেখতে চাই, সবচেয়ে বড় নেগেটিভ নাম্বার তার সাথে হচ্ছে সবচেয়ে ছোট পজিটিভ নাম্বারকে যদি অ্যাড করি, -1 + 0, সেটা রেজাল্ট হচ্ছে -1, এটাও কিন্তু আমার রেঞ্জের ভিতরেই আছে। তো আলটিমেটলি যেটা হয়, দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারকে যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে কখনই হচ্ছে আমাদের ওভারফ্লো হয় না। ওভারফ্লো হয় কখন, যখন আমরা দুইটা, সরি, এই কথাটা একটু ভুল বলছি মাত্র, মানে দুইটা ডিফারেন্ট সাইনের নাম্বারকে যখন হচ্ছে আমরা অ্যাড করতে চাই, কখনই হচ্ছে ওভারফ্লো হয় না। ওভারফ্লো কখন হইতে পারে, দুইটা সেম সাইনের নাম্বারকে অ্যাড করতে গেলে। এখন দুইটা সেম সাইনের নাম্বারকে অ্যাড করলে কি সবসময় ওভারফ্লো হবে? নট নেসেসারিলি। দেখেন, আমরা যদি এখানে -6 আর -2 এর এডিশন করতাম, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসতো -8, এটা কিন্তু রেঞ্জের ভিতরে, ওভারফ্লো হইতো না। তো যখন হচ্ছে ভ্যালুটা হচ্ছে রেঞ্জের থেকে বাইরে হয়ে যায়, তখন হচ্ছে ওভারফ্লো হয়। ওভারফ্লো যে হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো, ডেসিমালে কনভার্ট না করে কিভাবে বুঝবো, সাইন দেখে, যে দুইটা পজিটিভ অ্যাড করে পজিটিভ পাইছে কিনা, যদি না পাই তাহলে ওভারফ্লো, যদি নেগেটিভ অ্যাড করে দেখবো নেগেটিভ পাইছে কিনা, যদি না পাই তাহলে হচ্ছে ওভারফ্লো। এটা ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য ট্রু, টুস কমপ্লিমেন্টের জন্য ট্রু। এই ওভারফ্লো পার্টটা কি সবাই বুঝতে পারছি? স্যার -8 তো স্যার -7 পর্যন্ত রেঞ্জ হওয়ার কথা না স্যার? আর টুস কমপ্লিমেন্ট হচ্ছে -8 থেকে +7। স্যার বলেন। স্যার আমাদের এখানে বাইনারি কনভার্সন তো প্রয়োজন করতেছে না। আমি ডেসিমালের মধ্যে দুইটা ডিজিটের মানে যে এডিশন বা সাবট্রাকশন যেটাই করি না কেন, এরপরে যদি এটা রেঞ্জের বাইরে আসে, তাইলে আমি বলে দিতে পারতেছি না এখানে ওভারফ্লো হচ্ছে। ধরেন এইটা আমার তো range- এইটা তো হচ্ছে আপনি ইজিলি ডেসিমালে কনভার্ট করতে পারতেছেন দেখে। ধরেন আপনাকে এরকম একটা নাম্বার দেওয়া হলো 101100, আর একটা নাম্বার দেওয়া হলো 11000001, এই দুটা নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে কতখানি সময় লাগবে বুঝতে পারতেছেন? তো আপনাকে এই দুইটা নাম্বার দিয়ে বলা হলো এই দুটো এডিশন করে দেখতে ওভারফ্লো হয়েছে কি হয়নি, কেমনে করবে? যদি দুইটাকে ডেসিমালে নিয়ে পুরা কাজ করতে যান, অনেক বিশাল বড় কাজ হয়ে যাবে। তার থেকে একটা কাজ কি, আপনি এদেরকে অ্যাড করবেন, অ্যাড করে দেখবেন এই দুইটা যেহেতু নেগেটিভ নাম্বার, এইটা রেজাল্টের বিটে নেগেটিভ নাম্বার আসছে কিনা, অর্থাৎ ওয়ান আসছে কিনা। যদি আসে তাহলে হচ্ছে ওভারফ্লো হয় নাই, আর যদি না আসে তাহলে হচ্ছে ওভারফ্লো হয়েছে। বুঝতে পারছেন কি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আরেকজন আর কি জানি বলতেছিল, সবার কি ওভারফ্লো পার্টটা ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, ওভারফ্লো পার্টটা যদি ক্লিয়ার থাকে, এখন একটা ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে একটা একটু ডিফারেন্ট রুল দেখি। দেখেন, আমি গত ক্লাসে যে জিনিসটা বলছিলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্টের অ্যারিথমেটিক হচ্ছে একইভাবে কাজ করে। মানে কি, ওই যে পজিটিভ নাম্বারকে যে বাইনারি রিপ্রেজেন্টেশন আছে সেটাতেই রাখবো, নেগেটিভ নাম্বারকে হচ্ছে একটা ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন নিয়ে আসবো। অর্থাৎ এই 7 + 7 - 4 এই কাজটা যদি করতে চাই, তাহলে হচ্ছে 7 + -4 এইভাবে করে করতে পারি আর কি। তো এই -4টাকে ওয়ান্স কমপ্লিমেন্ট দিয়েও করতে পারি, টুস কমপ্লিমেন্ট দিয়েও করতে পারি, দুইটার জন্য জিনিসটা কাজ করে। তো এখন ওয়ান্স কমপ্লিমেন্টে একটা আলাদা স্পেসিফিক কেস আছে, ওই জিনিসটা আমরা একটু দেখি। ধরেন ওয়ান্স কমপ্লিমেন্টে আমরা এই ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি, -2 -5। এই জিনিসটাকে আমি কিভাবে লিখতে পারি, -2 + -5, এইভাবে কাজটা করতে পারি। তো তার মানে কি, -2 এর একটা রিপ্রেজেন্টেশন লাগবে, -5 এর একটা রিপ্রেজেন্টেশন লাগবে। So, ধরেন এটা আমি 4 বিটের জন্য হিসাব করতেছি। আচ্ছা,
তাহলে +2 মানে কত? +2 মানে হচ্ছে 0010। এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কত পাই? 1101। এটা হচ্ছে তাহলে -2 এর ওয়ান্স কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে -2। একইভাবে 5-এর জন্য যদি চিন্তা করি, 5-এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0101, সেইটার ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 1010। তাহলে হচ্ছে আমি লিখলাম 1010। এই দুইটাকে হচ্ছে আমার এখন অ্যাড করতে হবে। আমি অ্যাড করি, একটু ভ্যালুটা দেখি। 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 1, 1 আর 0 1, 1 আর 1 0, আর একটা হচ্ছে ক্যারি আসলো। ক্যারিটাকে ছাড়া বাকিটা চিন্তা করা শুরু করি। তো দেখেন, ক্যারিটাকে ছাড়া বাকিটার দিকে যখন আমি তাকাবো তখন আমি সবার ফার্স্টে কি দেখতেছি? জিরো। দুইটা নেগেটিভ নাম্বার অ্যাড করে কি একটা পজিটিভ নাম্বার পাওয়া সম্ভব? না স্যার। পাওয়া সম্ভব না। আচ্ছা, এই যে পজিটিভ নাম্বারটা পাইছি এটা কত? আমরা যদি একটু হিসাব করে দেখি, এটা হচ্ছে +7। কেন +7 পাইলাম? দেখেন, আসলে আমাদের পাওয়া উচিত কত? -2 আর -5 যদি যোগ করি তাহলে কত পাওয়া উচিত? -7 পাওয়া উচিত। -7। এবং আমরা জানি ওয়ান্স কমপ্লিমেন্টের যে হচ্ছে আমাদের রেঞ্জ হচ্ছে -7 থেকে শুরু করে +7 পর্যন্ত, অর্থাৎ এইটা কিন্তু রেঞ্জের ভিতরেই পড়তেছে। রেঞ্জের ভিতরে পড়া সত্ত্বেও আমরা কারেক্ট ভ্যালুটা পাচ্ছি না। তো এইটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট একটা স্পেসিফিক আলাদা রুল, যে ওয়ান্স কমপ্লিমেন্টে যখন আমরা একটা এক্সট্রা ক্যারি পাই, এই ক্যারিটাকে আমরা ডিসকার্ড করি না। যেটা করি, এই ক্যারিটাকে নিয়ে এই যে রেজাল্টটা ছিল তার সাথে হচ্ছে আবার নিয়ে অ্যাড করে দেবো। তো এখন যদি আমরা অ্যাড করি কত ভ্যালু পাই? অ্যাড করলে আমরা দেখবো হচ্ছে 00001, 1000 ভ্যালুটা পাচ্ছি। এখন যদি 1000 ভ্যালুটাকে পড়ার চেষ্টা করি তাহলে দেখেন, ফার্স্টে একটা 1 আছে, যেটা দেখে আমরা বুঝলাম এটা নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার তার মানে হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে আমাদের ভ্যালুটা বের করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ভ্যালুটা কত আসে? 0111। 0111 মানে কত? 7, -7। এখন দেখেন আমরা কারেক্ট ভ্যালুটা পাচ্ছি। তো এই যে টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্টের এডিশনের মধ্যে একটা স্পেসিফিক রুলে ডিফারেন্ট, যে কেসটা কি, যে যদি হচ্ছে টুস কমপ্লিমেন্ট সিস্টেমে কখনো কোনো ক্যারি আসে, আমরা ক্যারিটাকে সাথে সাথে ডিসকার্ড করে দিই। ওইটা নিয়ে আমরা চিন্তাই করি না, এটা 1 আসছে না 0 আসছে, এটা আমাদের চিন্তা করার বিষয়। বাট ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেমে যখন একটা ক্যারি আসে, সেটা 0 হোক, মানে 0 ক্যারি মানে কি কোনো ক্যারি আসেনি আর কি, বা 1 হোক, ওই ক্যারিটাকে নিয়ে আগের যে রেজাল্ট ছিল তার সাথে অ্যাড করব, তারপরে যে রেজাল্ট পাবো এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাইনাল কারেক্ট রেজাল্ট। এটা কি সবাই বুঝতে পারছি? স্যার এটা কি সব কিছু হবে, মানে ওয়ান্স কমপ্লিমেন্টে যা করবো সব জায়গায় করতে হবে স্যার, ক্যারি বিটটা দিয়ে? ওই যে যেটা বললাম, যদি ক্যারি আসে ক্যারিটাকে অ্যাড করবো, যদি ক্যারি না আসে তাহলে তো হচ্ছে অ্যাড করার কিছু নাই। মানে ক্যারি না আসার মানে কি, এখানে একটা 0 আছে, 0 অ্যাড করার মানে কি? 0 অ্যাড করার মানে কিছুই না, যা তাই। রাইট? জি এটাই স্যার। আর কি। তো ব্যাপারটা হচ্ছে এটি, টুস কমপ্লিমেন্টে আমরা ক্যারিটাকে হচ্ছে ডিসকার্ড করি, ওয়ান্স কমপ্লিমেন্টে যদি ক্যারি পাই ক্যারিটাকে হচ্ছে রেজাল্টের সাথে অ্যাড করে তারপরে ফাইনাল রেজাল্ট পাই। সবাই কি বুঝতে পারছি এই পর্যন্ত? কার কোনো কনফিউশন? স্যার একটু কনফিউজ হয়ে আছে, একটু সামারাইজ করতে পারবেন? কোন পার্টটা? কোথায় কনফিউজ হয়ে আছেন? স্যার কখন স্যার ক্যারি বিটটা নিব, আর স্যার টুস কমপ্লিমেন্টের থেকে কখন কিভাবে আসবো? আচ্ছা দেখেন, মানে আমাদের তো হচ্ছে যে কোনো অপারেশন করার আগে সবার ফার্স্টে জানতে হবে আমি কি ওয়ান্স কমপ্লিমেন্টই করতেছি নাকি টুস কমপ্লিমেন্ট করতেছি। যদি না জানি তাহলে কিন্তু করতে পারবো না। 'Cause এই যে একটা নাম্বার যদি দেখি 11010, এই নাম্বারটা দেখে আমার বোঝা সম্ভব না এটা কি, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, নাকি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। আমাকে অবশ্যই আচ্ছা। বলে দিতে হবে। তো ধরেন আপনার আমাকে একটা সিস্টেম বলে দিলে এটা টুস কমপ্লিমেন্টে আছে। তো এখন দেখেন, টুস কমপ্লিমেন্টে আমরা জানি এডিশন সাবট্রাকশন যাই করতে যাই, টুস কমপ্লিমেন্ট সিস্টেমে যদি দুইটা নাম্বার আহ ধরেন হচ্ছে টুস কমপ্লিমেন্টের কয় বিটের সিস্টেম সেটাও বলে দেওয়া থাকবে। ধরেন আমাকে বলে দেওয়া আছে 5 বিটের সিস্টেম। তো দুইটা 5 বিটের সিস্টেম নাম্বারকে যদি আমরা অ্যাড করে একটা 6 বিটের রেজাল্ট পাই, তাহলে 6 নাম্বার বিটটাকে সবসময় আমরা ডিসকার্ড করবো। এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করারই দরকার নেই। বাট সেম জিনিসটা যদি আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য হইতো, দুইটা 5 বিটের নাম্বার অ্যাড করে ধরেন হচ্ছে আমি একটা 6 বিটের নাম্বার পেয়েছি, তাহলে এই যে 6 নাম্বার বিটটা থাকবে ওই বিটটাকে আবার আগের রেজাল্টের সাথে নিয়ে অ্যাড করে দিতে হবে। বুঝতে পারছি কি এখন? জি স্যার। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, স্যার। বলেন বলেন। স্যার আমাদের আগে হচ্ছে 1 প্লাস করার পরে আসছিল 1000, এটা তো স্যার 7 কে রিপ্রেজেন্ট করে না, তাহলে 7 এখান আচ্ছা থেকে তো 7 আসে না। আচ্ছা, এখান থেকে তো ডিরেক্টলি 7 আসবে না। দেখেন, আমাদের হিসাবটা করতেছে কি, আমরা একটা ওয়ান্স কমপ্লিমেন্ট সিস্টেম, সেই জন্য ওয়ান্স কমপ্লিমেন্টকে যেভাবে পড়তে হয় সেভাবে পড়া লাগবে। ওয়ান্স কমপ্লিমেন্টকে কিভাবে পড়তে হয়, সবার ফার্স্টে হচ্ছে এমএসবি বিটটার দিকে তাকাইতে হয়। তাকায় বুঝতে হয় এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার। 1 মানে হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার যেহেতু হয়েছে তার মানে কি এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করেই এই নাম্বারে আসা হয়েছে। তাহলে এটার অ্যাকচুয়াল ভ্যালু কিভাবে কিভাবে পাইতে পারি? এটাকে আবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে, এটাকে যদি আরেকবার ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে আমরা কত পাই? 0 1 1 1। 0 1 1 এর ভ্যালু কত? 0 1 1 এর ভ্যালু হচ্ছে 7। তাহলে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা কত? 1000 মানে হচ্ছে -7। বুঝতে কি পারছি? জি স্যার। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আর?
স্যার আমাকে হচ্ছে শুধু 1000 নাম্বারটা দিলে স্যার, হুম আমি হুম। কি স্যার এইটা ওয়ান্স না টুস কমপ্লিমেন্ট এইটা স্যার কেমন বলবো স্যার? না, এটা বোঝার কোনো ওয়ে নেই। আপনাকে জানতে হবে আপনি কোন সিস্টেমে কাজ করতেছেন। যদি না জানেন তাহলে একটা নাম্বারের মানে আসলে কি সেটা বোঝার কোনো ওয়ে নেই। বুঝতে পারছেন? স্যার জি স্যার। কোয়েশ্চেন কি বলে দিবে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হ্যাঁ, সিস্টেমে অবশ্যই আছে? অবশ্যই। ওয়ান্স কমপ্লিমেন্ট আছে, টুস কমপ্লিমেন্ট আছে, বাইনারিতে আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড আছে, কিছু একটা বলা থাকবে। না বলা থাকলে তো ম্যাথটা করা সম্ভব না। আপনি বুঝবেন কিভাবে? এই 1000 বাইনারিতে মানে হচ্ছে 8, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে -7, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে মোস্ট প্রবাবলি -1। তিনটা সিস্টেমে তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দেখতে পারতেছি। আবার যদি হচ্ছে সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেমে চিন্তা করি, সাইন এন্ড ম্যাগনিটিউড সিস্টেম এটা মানে হচ্ছে -0। চারটা সিস্টেমে চারটা আলাদা আলাদা ভ্যালু এই একই সেম নাম্বারের জন্য। তো আমাকে যদি বলা না থাকে এইটা আসলে কোন সিস্টেম আছে, তাহলে আমি কখনোই বুঝতে পারবো না যে এটা কেমনে কি করা লাগবে। বুঝতে পারছি? বুঝছি নাকি সবাই কনফিউজ হয়ে গেছি? স্যার আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের নাম্বার রিলেটেড পড়ালেখা মোটামুটি শেষ, যে আমরা নাম্বারের সব রকম অ্যারিথমেটিক করতে পারি, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন এবং এই রিলেটেড কাজকর্ম করতে পারি। সো এইটার উপরেই হচ্ছে আজকে আমরা ফার্স্ট অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি রিলিজ করে দেবো আজকে রাতের ভিতরেই। ফার্স্ট অ্যাসাইনমেন্টের জন্য ডেডলাইন থাকবে ধরেন 1 উইকের মতো। সো ওই অ্যাসাইনমেন্টের জন্য আচ্ছা, একটু দেখি। আচ্ছা, অ্যাসাইনমেন্টের জন্য আমাদের টাইম থাকবে হচ্ছে 1 সপ্তাহ, এবং অ্যাসাইনমেন্টের সিলেবাস হচ্ছে লেকচার 1 টু। সো লেকচার 1 টু মানে আসলে কত, আমি স্ল্যাকে যে হচ্ছে পোস্ট করছিলাম স্লাইড গুলা, এখানে যদি ঢুকেন তাহলে দেখবেন এই যেখানে দুইটা স্লাইড আছে লেকচার 1 টু। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যতটুকু পড়ছি সেটা হচ্ছে লেকচার 1 টু, অর্থাৎ নাম্বারের যত কেচ্ছা কাহিনী সবকিছু হচ্ছে লেকচার 1। তো এটার উপর হচ্ছে ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আজকে রিলিজ করবো, 1 উইক ডেডলাইন থাকবে, এবং নেক্সট সানডে অর্থাৎ 23 তারিখ হচ্ছে আমাদের ফার্স্ট কুইজ হবে। ফার্স্ট কুইজের জন্য সিলেবাস একই, লেকচার 1 আর 2। বুঝতে কি পারছি সবাই? ইয়েস স্যার। স্যার কোন দিন ফার্স্ট কুইজ? 23 তারিখ, 23rd February। আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের লেকচার 1 আর 2 এর কথা শেষ। এখন হচ্ছে আমরা লেকচার 3 তে আসি, লজিক গেটস এন্ড বুলিয়ান অ্যালজেব্রা। তো আমরা যদি এখানে আসি, তাহলে আমরা একটু চিন্তা করা শুরু করি যে কি বলতেছিলাম। আমরা শুরু থেকে বলতেছিলাম যে আমাদের কম্পিউটার আসলে দুইটা টাইপ অফ ভ্যালু নিয়ে কাজ করতে পারে। তো ওই দুইটা টাইপ অফ ভ্যালুকে আমরা বলতে পারি 0 আর 1। এই দুইটা টাইপ ভ্যালুকে আমরা 0 আর 1 না বলে অন্য কিছু বলতে পারি, যেটা হচ্ছে আমরা 110-এ বলে আসছি, ট্রু অথবা ফলস। আচ্ছা, উল্টা লিখতেছি। 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। এই দুইটা ভ্যালুকে আমরা একইভাবে ট্রু ফলস না বলে লো আর হাইও বলতে পারি, অর্থাৎ লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ। এই তিনটা কথার মানে আসলে একই। 0 মানেই ফলস, 0 মানেই লো, লো মানেই 0। আবার 1 মানেই ট্রু, ট্রু মানেই হাই, হাই মানেই 1। এটাই হচ্ছে কথা। আচ্ছা, তো দেখেন আমরা কি বলতেছিলাম, আমাদের কাছে এরকম কিছু মেশিন আছে, যে মেশিনগুলোর মাধ্যমে আমরা 0 আর 1 রিপ্রেজেন্ট করতে পারি। মেশিনগুলোর নাম কি আমরা জানি হচ্ছে ট্রানজিস্টর। যারা 250 করছেন তারা ট্রানজিস্টর নিয়ে অলরেডি অনেক মাথা ঘামায় ফেলছে। আচ্ছা, তো এখন এই 0 আর 1-এর যে ম্যাথমেটিক্স, ওই ম্যাথমেটিক্সটা কি বলা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ বুলিয়ান নাম্বারের বা বুলিয়ান ভ্যারিয়েবলের যে অ্যালজেব্রা সেটাই বুলিয়ান অ্যালজেব্রা। এইটা হচ্ছে 1900 শুরুর দিকে, লাইক 1900s এর স্টার্টের দিকে একজন লোক, ক্লড শ্যানন নাম হচ্ছে একজন লোক, সে হচ্ছে একটা রিসার্চ পেপার লেখেন। সেই রিসার্চ পেপারে দেখানো হয়েছে যে আমরা কিভাবে করে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে সব রকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে ফেলতে পারি। এই কথাটা কি বুঝতে পারছেন আমি কি বলছি মাত্র? ইয়েস স্যার। আচ্ছা, এইটাই হচ্ছে কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা কম্পিউটার সায়েন্সের। দেখেন, আমরা আসলে কম্পিউটারটা কেন বানাইছিলাম বা কম্পিউটার দিয়ে আসলে করেটা কি, নামের ভিতরেই আছে। দেখেন, কম্পিউট করে, দেখ, যোগ বিয়োগ করা, গুণ ভাগ করা, আমাদের হিসাব করা। আমরা আসলে প্রাচীন কাল থেকে দুনিয়াকে বোঝার চেষ্টা করতেছি, দুনিয়াকে বোঝার চেষ্টা করতে করতে আমরা ফিজিক্স বানাইছি, ম্যাথ বানাইছি, আমরা নানা রকম হিসাব কিতাব করতেছি। করতে করতে একটা সময় এসে দেখতেছি যে হিসাবগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে, তখন আমরা একটা মেশিন দিয়ে হিসাবটা করার চেষ্টা করতেছি। ওইখান থেকেই হচ্ছে কম্পিউটারের আইডিয়াটার উৎপত্তি। তো আমাদের কি করা দরকার, নানা রকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল হিসাব করা দরকার, সেটার জন্য আমরা একটা মেশিন বানাইতে চাই। তখন ক্লড শ্যানন দেখালো যে বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে হচ্ছে আমরা সব রকম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন করে ফেলতে পারি। এবং একই সাথে আমরা জানতে পারলাম ট্রানজিস্টরের মাধ্যমে আমরা 0 আর 1-কে রিপ্রেজেন্ট করতে পারি। তো যেহেতু আমাদের কাছে একটা ইলেকট্রনিক ডিভাইস আছে যেটা দিয়ে 0 আর 1-কে রিপ্রেজেন্ট করা যায়, আর যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সব রকম হিসাব করে ফেলা যায়, তার মানে কি দুইটা একসাথে জুড়ে দিলেই হচ্ছে আমাদের কম্পিউটার ক্রিয়েট হয়ে গেল। এটাই হচ্ছে আইডিয়া। তো এই লেকচার থেকে হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং লজিক গেট রিলেটেড পড়ালেখা শুরু করব। লজিক গেট মানে কি সেটা তার একটু পরেই আসতেছি। আচ্ছা, তো দেখেন, এই যেটা বললাম যে
আমাদের হচ্ছে আমরা যে টাইপের অ্যারিথমেটিক শিখছি সেখানে কি ডেসিমাল নাম্বারের অ্যারিথমেটিক শিখছিলাম। আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা শিখবো সেখানে হচ্ছে আমাদের নাম্বার দুইটাই জিরো অথবা ওয়ান, অথবা এটাকে ট্রু অথবা ফলস বলতে পারি। আবার আমরা যে নর্মাল অ্যালজেব্রা বা অ্যারিথমেটিক শিখছি সেখানে কি আমরা অপারেশন গুলো শিখছি, ম্যাথমেটিক্যাল অপারেশন হচ্ছে এরকম প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এই ধরনের নানা রকম অপারেশন আছে। সো বুলিয়ান অ্যালজেব্রা তো কিছু ফান্ডামেন্টাল অপারেশন আছে, যে অপারেশন গুলাকে আমরা বলি হচ্ছে এন্ড অর নট। এই তিনটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ফান্ডামেন্টাল অপারেশন। সো কোনটার মানে কি সেটা তো হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে লজিক গেটের মানে কি। So, এই যে আমি তিনটা অপারেশনের কথা বললাম, যে এন্ড অর আর নট, আমরা এমন কিছু চিপস বানাইতে পারছি, এমন কিছু ডিভাইস বানাইতে পারছি যেই ডিভাইস গুলা এই অপারেশন গুলা করে দিতে পারে। অর্থাৎ এই ডিভাইস গুলাকে যদি আমি দুইটা বুলিয়ান ভ্যালু দিই, ওই দুইটা বুলিয়ান ভ্যালুকে এন্ড করে রেজাল্ট আমাকে বের করে দিতে পারবে। So, এই যে যেই ডিভাইসটা এই কাজ করে দিতে পারে তাকে হচ্ছে আমরা বলি লজিক গেট। এখন ট্রুথ টেবিলের মানে কি? ট্রুথ টেবিলের মানে হচ্ছে আমরা দেখতে চাই যে কি, মানে কার সাথে কাকে কি অপারেশন করলে কি ভ্যালু আসে। সো যেমন ধরেন যে আমি বলতেছি এন্ড অপারেশনটার কথা আছে, এন্ড অপারেশন দুইটা বুলিয়ান ভ্যালুর ভিতরে করে, দুইটার বেশি ভিতরে করা সম্ভব। তো দুইটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, দুইটার জন্য কত রকম কম্বিনেশন হওয়া সম্ভব? চারটা কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1। এই জিরো আর জিরো এন্ড করলে কত হয়, জিরো আর ওয়ান এন্ড করলে কত হয়, ওয়ান আর জিরো এন্ড করলে কত হয়, ওয়ান আর ওয়ান এন্ড করলে কত হয়। এই যে টোটাল আমি একটা টেবিল বানাচ্ছি, অর্থাৎ আমার সব রকম ইনপুটের জন্য কোনো একটা অপারেশন করলে কি কি টাইপ অফ আউটপুট আসতে পারে, এই যে টোটাল জিনিসটা একটা টেবিলে আমি দেখাচ্ছি, এই টেবিলটার নামই হচ্ছে ট্রুথ টেবিল। আচ্ছা, লজিক গেট আর ট্রুথ টেবিল কি, এই বিষয়ে কি কারো কোনো কনফিউশন আছে? No, sir. লজিক গেটটা তাহলে এক একটা ট্রানজিস্টর। লজিক গেট মানে একটা ট্রানজিস্টর না, মাল্টিপল ট্রানজিস্টর একসাথে মিলে একটা চিপ বানানো হয়, যে চিপটা হচ্ছে ওই এই লজিক্যাল অপারেশন গুলা বা এই অপারেশন গুলা করে দিতে পারে। So, একটা ট্রানজিস্টর না, মাল্টিপল ট্রানজিস্টর। ওকে, ওকে। আচ্ছা ঠিক আছে। So, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে বেসিক বা ফান্ডামেন্টাল অপারেশন হচ্ছে তিনটা, নট, এন্ড আর অর। সো আমরা এন্ড আর অর কে সবার ফার্স্টে দেখি, এন্ড আর অর কেমনে আসলে করে। আমার মনে হয় অনেকেই হচ্ছে এগুলো আগে দেখে আসছেন, বাট সমস্যা নেই, আমরা আস্তে আস্তে করে দেখতে থাকি। তো দেখেন, দুই ইনপুটের জন্য আমরা এন্ড দেখবো। So, দুই ইনপুটে এন্ড মানে কি, মানে হচ্ছে দুইটার মধ্যে হচ্ছে অপারেশন করব। যেমন আমরা কি ধরেন হচ্ছে আমরা নর্মাল যে অ্যালজেব্রা পড়ে আসছিলাম, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি না, যে দুই নাম্বার এডিশন, দুইটা নাম্বারের মধ্যে এডিশন। একইভাবে আমরা এখানে বলতে যাচ্ছি দুইটা বুলিয়ান নাম্বারের ভিতরে এন্ড করলে কি হয়। So, দুইটা বুলিয়ান নাম্বার আমরা নিলাম এ বি। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে জাস্ট ভেরিয়েবল। যেমন ধরেন আমরা যখন আগে অ্যালজেব্রা পড়তাম এই ধরনের ইকুয়েশন তো দেখছি সবাই, রাইট? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এখানে এক্স এর মানেটা কি? এই ধরনের ইকুয়েশন দেখি নাই কেউ? ইয়েস হ্যালো, স্যার, জি স্যার। দেখছি তো। হ্যাঁ, এক্স এর মানে কি এখানে? স্যার রুট। স্যার এটা তো একটা অপারেটর। এক্স অপারেটর, না স্যার, এটা তো স্যার একটা ভ্যারিয়েবল। ভেরিয়েবল, রাইট? আচ্ছা, অপারেটর হচ্ছে এগুলো, ওকে, যেগুলো দিয়ে অপারেশন করি। এক্স স্কোয়ার দিয়ে তার অপারেশন করতে, আচ্ছা এটা হচ্ছে ভেরিয়েবল। মানে কি, মানে এইখানে আমার যে নাম্বার সিস্টেমে যে ভ্যালুগুলো আছে 0 1 2 3 4, এই ভ্যালুগুলো বসতে পারে, রাইট? একইভাবে হচ্ছে আমরা বুলিয়ান সিস্টেমও ভেরিয়েবল ইউজ করি, এ আর বি ধরেন দুইটা ভেরিয়েবল, এটার ভ্যালু কি কি হইতে পারে? বুলিয়ান সবগুলা নাম্বারই হইতে পারে। আচ্ছা, এখন দুইটা ভ্যালুর মধ্যে কত রকম কম্বিনেশন হইতে পারে? আসলে চার রকম কম্বিনেশন হইতে পারে। দেখেন, আইদার দুইটাই জিরো হইতে পারে, অথবা দুইটাই ওয়ান হইতে পারে। এটা বাদে আরো দুইটা কেস হইতে পারে, যে যে কোনো একটা জিরো আর একটা ওয়ান। এই একটা জিরো আর একটা ওয়ান, এইটা দুই রকম কেস হইতে পারে, যে প্রথমটা জিরো দ্বিতীয়টা ওয়ান, অথবা প্রথমটা ওয়ান দ্বিতীয়টা জিরো। এই হচ্ছে চারটা কেস হচ্ছে। এই চারটা কেস কিভাবে তৈরি করতেছে এটা কি সবাই বুঝতে পারছি? বা দুই ডিজিট দিয়ে যে হচ্ছে চারটার বেশি কেস ক্রিয়েট করা সম্ভব না, এটা কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার, এটা তো স্যার টু স্কোয়ারের ফর্ম, টু টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা মানতেছে। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আসলো এ আর বি এর আমরা সবগুলা কম্বিনেশন দাঁড় করায় ফেলাম। এখন আমরা দেখবো এ এন্ড বি করলে কি হয়। তো এই যে এন্ড যে অপারেশনটা, এই অপারেশনটাকে এইভাবে করে আমরা ডট দিয়ে দেখাই, এ ডট বি মানে হচ্ছে এ এন্ড বি। তো এন্ড এর জন্য আমাদের রুলটা কি? রুলটা হচ্ছে এরকম, যখন আমাদের যতগুলা ভেরিয়েবলের ভিতরে এন্ড করতেছি তারা সবাই যদি ওয়ান হয়, তাহলে এন্ড এর ভ্যালু ওয়ান হবে। যদি তার ভিতরে কোনো একটাও জিরো থাকে তাহলে তার ভ্যালু জিরো হবে। সো দেখেন, এখানে একটা জিরো আছে, জিরো। এখানে একটা জিরো আছে, জিরো। এখানে দুইটাই জিরো, কোনো মানই নেই, জিরো। এন্ড এর জন্য কন্ডিশনটা কি? যখন যতগুলো ইনপুট আছে সবগুলো ইনপুটই আমাদের ওয়ান হয়, তখনই হচ্ছে শুধুমাত্র ওয়ান হবে। এই ধরনের জিনিস হচ্ছে আমরা প্রোগ্রামিং করার সময় অলরেডি দেখে আসছি।
আমরা যদি একটু দেখি, দেখেন আপনারা কি পাইথনে প্রোগ্রাম করছেন নাকি জাভাতে সবাই? পাইথন স্যার। পাইথন। Python, sir. পাইথন আচ্ছা, স্যার। তো ধরেন এরকম আমি একটা কোড লিখলাম, যদি এক্স হচ্ছে 10 থেকে বড় হয় এন্ড এক্স যদি হচ্ছে 50 থেকে ছোট হয়। এই যে এই এন্ড এর মানে কি, এন্ড এর মানে কি এক্স কি হচ্ছে 10-এর থেকেও বড় হওয়া লাগবে, 50-এর থেকেও ছোট হওয়া লাগবে, দুইটাই হওয়া লাগবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, দুইটাই হওয়ার মানে কি, মানে দুইটাই ট্রু হওয়া লাগবে। দুইটাই ট্রু হওয়ার মানে কি, মানে দুইটার ভ্যালু আর কি 1 হওয়া লাগবে। এই কাজটা এখানে বলা হচ্ছে, দেখছেন? এটি হচ্ছে বিষয় যে এন্ড এর মানে কি, মাল্টিপল যতগুলো ইনপুট থাকুক সবগুলোই হচ্ছে 1 হবে, সবগুলো যখন 1 হয় এন্ড রেজাল্ট হচ্ছে 1 হয়। তাহলে এখন আমরা 3 ইনপুটের জন্য এই জিনিসটা একটু চিন্তা করি। যদি হচ্ছে আমাদের 3টা ইনপুট থাকে, ধরেন এ বি সি, 3টে ইনপুটের জন্য, তাহলে আমাদের টোটাল কয়টা কম্বিনেশন হবে কেউ বলতে পারেন? 8 স্যার। 8টা, রাইট? এই জিনিসটা আমরা কিভাবে পাই, যতগুলা ইনপুট সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার অত। So আমাদের যদি 4টা ইনপুট হইতো তাহলে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ হচ্ছে 16টা হইতো। 3টা হইলে 8টা হয়, 5টা 2 টু দি পাওয়ার 5 হইলে তখন 32টা হয়। এই জিনিসটা একটু সবার ক্লিয়ারলি বোঝা দরকার, এবং এই কম্বিনেশন গুলো বানাইতে পারা উচিত। কম্বিনেশন গুলো বানানোর জন্য একটা খুব সিম্পল হয়েছে, সিরিয়ালি বাইনারি নাম্বার গুলো একটার পর একটা লিখে দেওয়া। তো দেখেন আমি শুরুতে লিখলাম 0, তারপর লিখলাম হচ্ছে 1, তারপর লিখলাম হচ্ছে 2, তারপর লিখলাম হচ্ছে 3, তারপর লিখলাম 4, তারপর লিখলাম 5, সরি 4 লিখিনি, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তারপর লিখলাম হচ্ছে 7। তো 0 থেকে 7 পর্যন্ত 8টা নাম্বার লিখে ফেললেই হয়ে যায়। So একইভাবে 16-র জন্য আমাদের 0 থেকে 15 পর্যন্ত 16টা নাম্বার লিখে ফেললেই হয়ে যায়। আচ্ছা, তো এখন যদি আমরা বের করার চেষ্টা করি এ এন্ড বি এন্ড সি, এখানে 1 হবে কোন কেসটাই কেউ বলতে পারেন? স্যার এইটার ক্ষেত্রে স্যার। হ্যাঁ, লাস্টেরটা স্যার। শুধুমাত্র লাস্টেরটা। কেন? সবগুলা ওয়ান হয়ে গেলে ওয়ান হবে। এইটাই, এটা কি বাকি সবাই বুঝতে পারতেছি? কেউ কি বুঝতে পারতেছেন এমন আছে? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখেন, তাহলে আমাদের এখানে সুবিধাটা কি, মানে এন্ড গেটের সিস্টেমটা কি, যে হচ্ছে যদি আমাদের সবগুলো ইনপুট 1 হয় তাইলেই 1 হবে, বাকি সবগুলা কেসে দেখেন বাকি সবগুলাতে 0 হবে। কেন? বাকি সবগুলাতে অ্যাটলিস্ট একটা হইলেও আমাদের 0 আছে, রাইট? তাহলে বাকি সবগুলো আমাদের 0 হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি কি 4 ইনপুট 5 ইনপুটের এন্ড এর জন্য ট্রুথ টেবিল বানাইতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা, তো দেখেন এই যে জিনিসটা দেখলাম, এটা তো হচ্ছে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আমি কি বলতেছিলাম যে কি দেখা গেছে, আমরা কিছু মানে মাল্টিপল ট্রানজিস্টর একসাথে মিলে কিছু চিপ বানাইতে পারছি, যে চিপ গুলা দিয়ে একই কাজ করে ফেলা যায়। ওই চিপ গুলাকে বলা হচ্ছে গেট বা লজিক গেট। ওখানে কি হয়, দেখেন আমরা 2 ইনপুটের জন্য পড়ালেখা করতেছি, তো ওই গেটটাও হচ্ছে এরকম, দুইটা মাথা থাকে, দুইটা তার থাকে, দুইটা তার দিয়ে আমরা আইদার হাই ভোল্টেজ অথবা লো ভোল্টেজ পাঠাইতে পারি, অর্থাৎ 1 বা 0 ভ্যালু পাঠাইতে পারি। এইটার আরেকটা মাথা থাকে যেটাকে আমরা বলতেছি আউটপুটের মাথা, সেই মাথা দিয়ে এ এন্ড বি এর রেজাল্ট হচ্ছে আমাদের বের হয়ে আসে, অর্থাৎ এখান থেকে হাই অথবা লো ভোল্টেজ বের হয়ে আসে। এইটা হচ্ছে এন্ড গেটের সাইন। এন্ড গেটকে কিভাবে আঁকতে হয়, আপনি যতগুলো ইনপুট দিচ্ছেন, ইনপুট দিলাম, তারপর হচ্ছে একটা দাগ দিয়ে তারপর এরকম একটা ওভাল শেপ নিয়ে আসবেন, তারপরে তার থেকে হচ্ছে একটা আউটপুট বের হবে। এই হচ্ছে এন্ড গেটের টোটাল বিষয় আসে। সবাই কি বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, Yes. ঠিক আছে। এটা যদি বুঝে থাকে তাহলে পরেরগুলো হচ্ছে আমরা ইজিলি ফার্স্ট শেষ করে ফেলতে পারবো। দেখেন, এরপর হচ্ছে আমাদের বোঝার বিষয় হচ্ছে অর গেট। অর এর জন্য কি কাজ করে দেখেন, আবার হচ্ছে দুইটা ভ্যারিয়েবল নিলাম, দুইটার জন্য হচ্ছে 4টা কম্বিনেশন বানালাম, এবং অর তো হচ্ছে আমরা প্রোগ্রামে দেখে আসছি। অর এর মানে কি একটু আমাকে বলেন তো? স্যার ইদার একটা জাস্ট হাই ভোল্টেজ হলে সেটা হাই অথবা স্যার রেজাল্ট দেবে। এটা অথবা ওটা। আচ্ছা, এমন কি হইতে পারে না দুইটাই হয়েছে, তখন কি ট্রু হবে? ইয়েস। হবে আচ্ছা, স্যার। আচ্ছা, তো এইটি হচ্ছে আমাদের অর এর বিষয়টা। অর অপারেশন কিভাবে কাজ করে, যতগুলা ইনপুট বা যতগুলা ভ্যারিয়েবলে থাকুক তার মধ্যে কোনো একটা ওয়ানও যদি থাকে তাইলেই সাথে সাথে এটা 1 হয়ে যাবে। একটার বেশি যদি থাকে কোনো সমস্যা নেই, বাট একটা হইলেই হবে। কোন কেসটা 0 হবে, জাস্ট একটা কেসে 0 হয়, যখন দুইটাই 0 বা যতগুলো ইনপুট ততগুলো সবগুলোই যদি 0 থাকে তাহলে আউটপুটটা 0 হবে। বাকি সব কেসে হচ্ছে আউটপুট 1। কেন 1? অ্যাটলিস্ট একটা 1 এখানে আছে, এখানে আছে, এখানে দুইটাই 1 আছে। So, এই সবগুলোতে হচ্ছে 1 হয়ে যাচ্ছে। সো আমরা দেখছিলাম এন্ড এর জন্য আমরা সাইন দিই এইভাবে এ ডট বি, এই ডটের মানে হচ্ছে এন্ড। সো আমরা অর এর জন্য সাইন দিই হচ্ছে এভাবে এ প্লাস বি, প্লাস এর মানে হচ্ছে অর। বুঝতে কি পারতেছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, অরের একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমরা একটু জিনিসটা ম্যাচ করে ফেলতে পারি। যেমন ধরেন আমি আপনাকে বললাম যে আপনি নেক্সট ক্লাসে আসার সময় মিষ্টি অথবা চকলেট নিয়ে আসবেন। এই যে দেখেন, আইদার মানে আহ, মিষ্টি আনবেন অর সুইটস আনবেন, চকলেটস আনবেন, কিছু একটা আনবেন, রাইট?
এইখানে ব্যাপারটা দেখেন, আপনি যদি শুধু চকলেট আনেন তাইলেও ঠিক আছে, শুধু মিষ্টি আনেন তাও ঠিক আছে, মিষ্টি আর চকলেট যদি দুইটা নিয়ে আসেন তাও হচ্ছে ঠিক আছে। মানে তিনটা কেসে আপনি আমার কথা মানবেন, তিনটা কেসকে আমি বলতেছি ট্রু। আপনি যেই কেসে কোনোটাই আনেন নাই, শুধুমাত্র সেটাই হচ্ছে ফলস। এই হচ্ছে অর গেটের ব্যাপার। অর গেটটাকে কিভাবে আঁকে, অর গেটটা আঁকার সিস্টেম হচ্ছে এটা, একইভাবে দুইটা ইনপুট থাকবে। বাট দেখেন, এন গেটের সময় ইনপুটের পরে হচ্ছে আমরা স্ট্রেট লাইন দিতাম, এখন হচ্ছে একটা এরকম ওভাল শেপের লাইন দিতে পারি, এবং তারপর হচ্ছে এরকম করে দাগটা টেনে দেবো, তার মাথা থেকে হচ্ছে একটা আউটপুটটা বের হবে। এই হচ্ছে অর গেটের ব্যাপার। তো দেখেন, অর গেটে একইভাবে হচ্ছে আমরা দেখছিলাম যে এন গেট 3 ইনপুটের জন্য কাজ করতে পারে, 4 5 6 যে কোনো নাম্বার অফ ইনপুটের জন্য কাজ করতে পারে। তো একইভাবে অর গেটও হচ্ছে আমরা 3 4 5 যে কোনো নাম্বার অফ ইনপুটের জন্য বানাইতে পারি। তো সেইটা ট্রুথ টেবিলকে বানাতে পারবো সবাই। হ্যালো। Yes, Yes, sir. sir. আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এরপরে আমাদের থার্ড যে ফান্ডামেন্টাল অপারেশন সেটা একটু দেখি, নট অপারেশন। নট অপারেশনটাও খুব ইজি। দেখেন, নট অপারেশনের মানে আসলে কি, মানে যা ভ্যালু আছে সেটাকে উল্টায় দেওয়া। তো যদি জিরো থাকে, জিরো থাকলে সেটাকে হচ্ছে ওয়ান বানাই দিব, বা ওয়ান থাকলে জিরো বানাই দিব। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখার, যে নট, সরি, অর আর এন্ড, এই দুটো অপারেশন কিন্তু হচ্ছে মাল্টিপল ভ্যারিয়েবলের ভিতরে হয়। অ্যাটলিস্ট দুইটা লাগবে, দুইটার থেকে বেশি হইতে পারে। বাট নট যেটা, নট কিন্তু জাস্ট একটা ভ্যারিয়েবলের উপরেই হয়। আচ্ছা, নট গেটের সিম্বলটা কি? নট গেটের সিম্বল হচ্ছে একটা ইনপুট যাচ্ছে, তারপর একটা ট্রায়াঙ্গেল, এবং ট্রায়াঙ্গেলের মাথায় একটা সার্কেল, তারপর সার্কেল থেকে হচ্ছে আউটপুটটা বের হচ্ছে। এবং আমরা দেখছিলাম এন্ড কে আমরা রিপ্রেজেন্ট করি ডট দিয়ে, এ ডট বি। অর কে আমরা রিপ্রেজেন্ট করি প্লাস দিয়ে, এ প্লাস বি। আর আমরা নট কে রিপ্রেজেন্ট করি হচ্ছে কমপ্লিমেন্ট বা অ্যাপোস্ট্রফি সাইনটা দিয়ে। এই জিনিসটাকে আমরা পড়ি হচ্ছে কমপ্লিমেন্ট এ অথবা এ কমপ্লিমেন্ট, যেভাবে পড়তে চান আর কি। সো এ বার, এটার মানে হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ। এই যে এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটা জিনিস দেখেন, এই যে এই নোটেশনটা, এইটি আমরা সবাই চিনি, এইটি আমরা পরীক্ষার খাতায় সবাই আঁকি, কিন্তু এইটা দেখতে একটু ভুলে যাই। তো পরীক্ষার খাতায় এইটা দেখলে যাতে কনফিউজ না হয়ে যায়, এইটা আর এইটা কিন্তু আসলে একই জিনিস। এই সার্কেলটাকে এনে আগে দেওয়া হয়েছে, আপনি বলবেন স্যার কেন দেওয়া হয়েছে? আসলে এগুলোর কোনো রিজন নেই, কেউ একজন বানাইছিল, এই জিনিসটা চলে আসতেছে, এইটি আর কি। তো দুইটাই কিন্তু কারেক্ট নট গেটের রিপ্রেজেন্টেশন। বুঝতে পারতেছি? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা এর পরবর্তী কিছু স্পেশাল গেটের দিকে যাই, স্পেশাল অপারেশন। এগুলো আর কি ফান্ডামেন্টাল অপারেশন। যেমন হচ্ছে ধরেন, ভাগ করা হচ্ছে আমার একটা ফান্ডামেন্টাল অপারেশন, বাট মডুলাস করা একটা ফান্ডামেন্টাল অপারেশন না। ভাগ করলেই কিন্তু আসলে মডুলাসের ভ্যালুটা চলে আসে। ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ ওই রকম, যে এগুলা কোনো ফান্ডামেন্টাল অপারেশন না, মানে এই অপারেশন গুলাকে আগের অপারেশন গুলা দিয়ে আমরা করে ফেলতে পারি। তো তাইলে আর এগুলা পরে লাভ কি, এগুলা পরে ঝামেলা বাড়ানো দরকার কি? এগুলা পরে ঝামেলা বাড়ায় কি লাভ, সেটা হচ্ছে আমরা আরো পরে যখন আগেতে থাকবো, লজিক গেট দিয়ে বড় বড় সার্কিট বানাতে থাকবো, তখন দেখতে পারবো। আচ্ছা, তো এরকম চারটা স্পেশাল গেটের কথা যদি পড়ি, একটা নাম ন্যান্ড, নর, এক্সঅর, এক্সনর। কোনটা দিয়ে কি করে সেটা একটু দেখার চেষ্টা করি। সো শুরুতে ন্যান্ড দেখি। দেখেন, এখানে আসলে নাম থেকে অনেক কিছু বোঝা যায়। ন্যান্ড এর মধ্যে এন্ড আছে, এবং তার আগে একটা এন আছে, এন মানে হচ্ছে নট। তো তার মানে কি, নট এন্ড। মানে এই গেটটা আসলে যেটা করে, একটা এন্ড গেটের আউটপুট নেয় এবং তারপরে সেটাকে হচ্ছে নট করে দেয়। এই যে আমরা যদি এখানে তাকাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ারলি দেখতে পারবো। এই যে একটা এন্ড গেট, এবং তারপর হচ্ছে সেটাকে নট করে দেয়। অর্থাৎ আমরা যদি একটু চিন্তা করি, এই যে এ আর বি দুইটা ভেরিয়েবল যদি থাকে, তাদের হচ্ছে এন্ড এর ভ্যালুটা কি, কোন কম্বিনেশন হচ্ছে ওয়ান হয়? এ তো আর বি দুইটা যদি ওয়ান হয় তাহলে হচ্ছে 1 1. দুইটা ওয়ান হলে ওয়ান হয়, বাকি সবকিছু জিরো হয়, রাইট? এখন যদি আমরা এই ভ্যালুটাকে নট করে দিই, তাহলে কি হয়ে যায়? 1 1 1 0। এই যে দেখেন 1 1 1 0, এইটাই হচ্ছে এ এ ন্যান্ড বি এর রেজাল্ট। এটা হচ্ছে কথা। আচ্ছা, এইটা হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট আসলে কি হয়, আগে এন্ড করে তারপর সেটাকে হচ্ছে নট করে দিচ্ছে। এই জিনিসটাকে আমরা যদি দেখি সিম্বল আকারে যদি দেখাতে চাই, এভাবে করে দেখাতে পারি, এ এন্ড বি, তার টোটালটার উপরে হচ্ছে নট। তো এটাই হচ্ছে ন্যান্ড গেট। আচ্ছা, তো একইভাবে নর গেটের কাজ কি? নর গেটে হচ্ছে সেম ভাবে একই জিনিস। দেখেন, অর আছে, তার আগে একটা এন আছে, মানে কি, অর করার পরে তারপর হচ্ছে নট করবো। So দেখেন এইখানে এই জিনিসটা এভাবে দেখানো হয়েছে। তো আবারও আগের মতো এ আর বি যদি অর করতাম, তাহলে তিনটা কেসে ওয়ান আসতো, একটা কেসে জিরো আসতো। এটাকে যদি নট করি, তাহলে কি আসবে? একটা কেসে ওয়ান, বাকি তিনটা কেসে জিরো। এই সেম ভ্যালুটাই দেখেন এখানে আছে। নরকে আমরা কিভাবে দেখাবো, ম্যাথমেটিক্যালি দেখানোর উপায় হচ্ছে এটি, যে আগে অর করব এ আর বি, তারপর টোটালটার উপরে নট করব। এই হচ্ছে ন্যান্ড আর নর গেট। তো ন্যান্ড আর নর গেটকে গেট আকারে, অর্থাৎ সার্কিট আকারে কিভাবে লেখে দেখেন,
এন্ড গেটকে আমরা লিখি হচ্ছে এইভাবে, দেখে এইভাবে। তাহলে ন্যান্ড গেটকে আমরা কিভাবে লিখবো, এই হচ্ছে একটা এন্ড ডাকবো, তার মাথায় একটা সার্কেল দেবো, এই সার্কেলটার মানে আমরা বোঝাচ্ছি হচ্ছে নট, এইটার মানে হচ্ছে ন্যান্ড গেট। একইভাবে অর গেট আমরা কিভাবে আঁকি, অর গেট আঁকি হচ্ছে আমরা এইভাবে, তার মাথায় যখন হচ্ছে আমরা একটা সার্কেল দিয়ে দিচ্ছি তখন আমরা বোঝাচ্ছি অর করার পরে একটা নট করতে হবে, তার মানে এটা হচ্ছে হয়ে গেল নর গেট। এই দুটা গেট কি বুঝতে পারছি? Yes, sir. এরপরে আরো দুইটা স্পেশাল গেট একটু দেখি। একটা নাম হচ্ছে এক্স অর গেট, একটা নাম হচ্ছে এক্স নর গেট। এই এক্স অর মানে কি, এই এক্স অর এর এক্স মানে হচ্ছে এক্সক্লুসিভ। সো আমরা কি সবাই ডিসক্রিট ম্যাথ পড়ছি? Yes, sir. Yes, sir. Yes, এক্সক্লুসিভ, sir. এক্সক্লুসিভ অর মানে কি, কি আমাকে বলতে পারবেন? Sir, or মানে হচ্ছে প্লাস। অর মানে তো প্লাস, সেটা তো আমি জানি, আমি জিজ্ঞেস করছি এক্সক্লুসিভ অর এই জিনিসটার মানে কি। এটা কি কখনো 230 শুনি নাই? এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে মানে আমার শুধুমাত্র অর এর যে স্পেসিফিক কন্ডিশনটা এটাই ফুলফিল হতে হবে। আমি যদি দুইটাই আমার হয় যে ইদার দুইটাই জিরো অথবা দুইটাই ওয়ান, এটা একসেপ্টেবল হবে। এক্স্যাক্টলি। যদি একটু দেখেন এই 0 0 0 1 1 0 1 1, এই কেসটার জন্য যদি হচ্ছে আমরা অর করতাম, অর করলে আমাদের রেজাল্ট কি হয়, 0 1 1 1, বাকি তিনটা কেসে ওয়ান, রাইট? 0 1 1 1 0 অর করলে ওয়ান, ওয়ান অর করলে ওয়ান। এক্সক্লুসিভ অর্ডার মানে হচ্ছে যে কোনো একটা। সো ব্যাপারটা কেমন, একটু যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে মিট করি, যেমন ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনাকে হচ্ছে অফার দেওয়া হয়েছে যে আপনি যদি একটা মেইন কোর্স কিনেন তাহলে আপনাকে একটা স্যুপ দেওয়া হবে অথবা ডেজার্ট দেওয়া হবে। So, এখন এটার মানে কি আপনি একটু আমাকে বলেন তো, আমি যদি একটা মেইন কোর্স কিনি তাহলে কি আমি স্যুপ আর ডেজার্ট দুইটাই নিতে পারবো? মানে দুইটাই কি ফ্রি পাবো? না স্যার, যে কোনো No, একটা। sir. যে কোনো একটা পাবো, রাইট? আইদার স্যুপ পাবো অথবা হচ্ছে ডেজার্ট পাবো। এই যে এই কেসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর, যে দুইটার ভিতরে যখন যে কোনো একটা ওয়ান থাকে তখন আউটপুটটা হয় ওয়ান। এই যে দেখেন দুই, যে কোনো একটা ওয়ান তখন আউটপুট ওয়ান, বাট দুইটাই যদি ওয়ান হয়ে যায় তাহলে আউটপুটটা হচ্ছে জিরো হয়ে যায়। আচ্ছা, তো এইটা তো হচ্ছে আমরা জিনিসটা লজিক্যালি বুঝলাম, বাট এই জিনিসটাকে এভাবে করে মনে রাখা উচিত না। মনে রাখার যেটা ওয়ে সেটা হচ্ছে এরকম যে আহ এইখানে হচ্ছে কয়টা ওয়ান আছে সেইটা দেখা। তো এই জিনিসটাকে বলা হয় এরকম যে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে তাইলে আউটপুট হচ্ছে হবে ওয়ান, যদি ইভেন নাম্বার অফ ওয়ান থাকে তাহলে আউটপুট হচ্ছে জিরো। মানেটা কি একটু দেখেন, এই দুইটাতে হচ্ছে একটা একটা করে ওয়ান আছে, তো তার মানে আউটপুট ওয়ান আসছে। আবার দেখেন এইখানে দুইটা ওয়ান আছে, মানে কি ইভেন নাম্বার অফ ওয়ান, তাহলে আউটপুট জিরো। আপনি বলবেন স্যার এখানে তো কোনো ওয়ানই নাই, কোনো ওয়ান না থাকার মানে কি, জিরোটা ওয়ান আছে, জিরো হচ্ছে একটা ইভেন নাম্বার, যেহেতু ইভেন নাম্বার অফ ওয়ান পাইছে সেহেতু হচ্ছে এটা জিরো হয়ে গেছে। তো এই অড ইভেন জিনিসটা দরকার কেন, যখন আমি 3 ইনপুট 4 ইনপুট 5 ইনপুটের এক্সঅর গেট বানাবো তখন কি করব, তখন তো আমরা হচ্ছে এরকম আইদার অর দিয়ে দিয়ে মিলাতে পারবো না, তখন এইটার মানে হচ্ছে এরকম যে যদি অড নাম্বার অফ ওয়ান থাকে তাইলে হচ্ছে আউটপুটটা ওয়ান আসবে। এই হচ্ছে এক্সঅর গেটের লজিকটা। এক্সঅর কে লেখে কিভাবে, এই নোটেশনটা একটু খেয়াল করেন। এরপরে যদি মানে দুইটা ভেরিয়েবল যে আমাদের আছে এ আর বি, তার ভিতরে আমি একটা প্লাস দিব এবং প্লাসটাকে এন সার্কেল করবো, অর্থাৎ প্লাসটাকে একটা সার্কেলের ভিতরে রাখবো। এইটা হচ্ছে আমার এক্স সার্কিটের নোটেশন। এই নোটেশনটা একটু খেয়াল করে দেখেন, মনে রাখেন। এক্সঅর বলতে বললে, এক্সঅর এর ট্রুথ টেবিল আঁকতে বললে সবাই আঁকতে পারবেন, কিন্তু এক্সামে গিয়ে অনেকেই হচ্ছে এই নোটেশনটা ভুলে যান। নোটেশনটা মনে রাখা খুবই জরুরি। আচ্ছা, এক্সঅর গেটকে গেট আকারে সার্কিটে কিভাবে আঁকে, সার্কিটে আকারে হচ্ছে এইটা, আমাদের দুইটা ইনপুট গেল। অর এর মতোই সেম হবে, দেখেন অর হচ্ছে দেখতে এরকম, এই অর এর আগে একটা প্যারালাল হচ্ছে আরেকটা লাইন থাকে। এই হচ্ছে এক্সঅর গেটের কাজটা। আচ্ছা ঠিক আছে, এক্স অর আমরা বুঝলাম, এরপরে আমরা হচ্ছে এক্স নর বুঝি। এক্স নর এর ভিতরে নতুন করে কিছু বুঝার নাই, দেখেন এক্স অর আছে, তার আগে একটা এন আছে, এই এনটার মানে কি, এই এনটার মানে হচ্ছে নট। তার মানে সহজ কথায় আমাদের এক্স অর গেটের যে ভ্যালু সেটাকে হচ্ছে নট করে দিলে যেটা আসবে সেটি হচ্ছে এক্স নর গেটের ভ্যালু। তার মানে কি, এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে এক্স অর গেটে যদি হচ্ছে ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে ওয়ান আসতো, তাহলে এখানে জিনিসটা উল্টায় যাবে। এখানে অড অড নাম্বার অফ ওয়ান যখন থাকে, সরি আমি এটা উল্টা বলছি। আচ্ছা হ্যাঁ, এক্স অর গেটে হচ্ছে অড নাম্বার অফ ওয়ান যদি থাকতো তাহলে হচ্ছে আউটপুট ওয়ান আসতো। তাহলে এইখানে কি হবে, এখানে যদি উল্টাই দিচ্ছি তাহলে ইভেন নাম্বার অফ ওয়ান থাকলে আউটপুট ওয়ান আসবে। So, আমরা যদি এখানে একটু মিলাই দেখি, এখানে দুইটা ওয়ান আছে, আউটপুট ওয়ান আসছে, জিরোটা ওয়ান আছে, আউটপুট ওয়ান আসছে। আর যখন হচ্ছে অড নাম্বার অফ ওয়ান থাকতেছে, অর্থাৎ এখানে একটা ওয়ান থাকতেছে, তখন আউটপুট আসতেছে জিরো। এই হচ্ছে এক্স অর আর এক্স অর নট এর এক্স নর গেটের মধ্যে ডিফারেন্স, যে এক্স অর গেটের যে আউটপুট আছে সেটাকে জাস্ট নট করে দিলে এক্স নর গেটটা আমরা পাই। এক্স নর গেটটা আঁকি কি হবে, আবার আগের মতো একটা অর গেট আঁকবো, অর গেটের একটা প্যারালাল লাইন দিব, এবং এটা যদি এক্স নর, এই এনটাকে বা নটটাকে বোঝানোর জন্য সামনে একটা সার্কেল দেবো। এই হচ্ছে আমাদের এক্স নর গেট।
আবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এক্স নর গেটটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাই। যদি একটু দেখি, সিম্বলটা হচ্ছে এরকম। এইখানে হচ্ছে দুইটা ভেরিয়েবলের মাঝখানে একটা এন্ড এর সাইন দিব, অর্থাৎ ডট দিব, এবং সেটাকে হচ্ছে এন সার্কেল করবো। এইটা হচ্ছে এ এক্স নর বি। এ এক্স নর বললে আপনারা সার্কিট এঁকে ফেলেন, আপনারা হচ্ছে ট্রুথ টেবিল এঁকে ফেলেন, সবই করে ফেলেন, বাট হচ্ছে সিম্বলটা দেখতে ভুলে, সিম্বল দেখতে ভুলে গেলে পরীক্ষায় কিন্তু হচ্ছে সিম্বল দেখতে আর বুঝবেন না। আচ্ছা, এই দুইটা গেট কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের তিনটা ফান্ডামেন্টাল অপারেশন এন্ড অর নট আমরা বুঝে ফেলছি, এবং এইটা বাদে চারটা স্পেশাল গেট আছে, ন্যান্ড, নর, এক্স অর এক্স নর, এই চারটা গেট হচ্ছে আমরা বুঝে ফেলছি। এবং ট্রুথ টেবিল কি, ট্রুথ টেবিল কিভাবে বানায় সেটা আমরা বুঝে ফেলছি। এখন দেখেন, একটু আগে যে জিনিসটা আমরা বলতেছিলাম, ধরেন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 7x + 12, এই ধরনের ইকুয়েশন তো হচ্ছে আমরা ধরেন অ্যালজেব্রা পড়ার সময় অনেকবার দেখে আসছি এই ধরনের ইকুয়েশন। তো এই ইকুয়েশনে এক্স এর মানে কি, এক্স এর মানে হচ্ছে এটা একটা ভ্যারিয়েবল, এবং এখানে যে কোনো একটা ওই যে নাম্বার সিস্টেম আছে সেই নাম্বার সিস্টেমের ভ্যালু গুলো বসতে পারে, রাইট? একইভাবে যেহেতু হচ্ছে এই অ্যালজেব্রায় আমরা আগে এরকম ইকুয়েশন দেখে আসছি, so একইভাবে বুলিয়ান অ্যালজেব্রাও একই ধরনের ইকুয়েশন থাকতে পারে, রাইট? এইটা ধরেন হচ্ছে একটা বুলিয়ান অ্যালজেব্রার ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলা হচ্ছে দেখেন, এক্স এন্ড ওয়াই অর জেড ইকুয়ালস টু এক্স এন্ড ওয়াই অর এক্স এন্ড জেড। এই যে আমি জিনিস ইকুয়েশনটা পড়লাম, এটাকে সবাই এভাবে পড়তে পারবো, বুঝতে পারতেছি? ইয়েস স্যার। আচ্ছা, কথা বলতেছেন হচ্ছে একজনই, বাকিরা কি হচ্ছে বুঝতেছেন নাকি আমি একটু বেশি ফাস্ট কথা বলতেছি? স্যার বোঝা যায়। আচ্ছা, ঠিক আছে, স্যার তাহলে তো ভালো। বুঝতেছি। ঠিক আছে, তাহলে খুবই ভালো। আচ্ছা, তো এখন দেখেন, এই জিনিসটাকে আমার প্রুফ করা লাগবে। প্রুফ আমি কিভাবে করতে পারি? এখন দেখেন, প্রুফ করার মানে আসলে কি, ছোটবেলায় যখন আমাদের প্রুফ করতে দিত তখন আমরা একটা কাজ করতাম না, লেফট সাইডের ভ্যালু বের করতাম, রাইট সাইডের ভ্যালু বের করতাম, দুইটা যদি ইকুয়াল হয়ে যেত তাইলে আমরা বলে দিতাম হচ্ছে প্রুফ, রাইট? এইটা হচ্ছে প্রুফ করার একটা ওয়ে। দেখেন, এই ইকুয়েশনের লেফট সাইডে কিছু আছে, রাইট সাইডে কিছু আছে, তাহলে আমরা লেফট সাইডের ভ্যালুগুলা বের করব, রাইট সাইডের ভ্যালুগুলা বের করব, এবং এই দুইটা ভ্যালুকে হচ্ছে আমরা মিলিয়ে রাখার চেষ্টা করতে, সেম কিনা। তো ভ্যালু আমি কোত্থেকে পাবো? এটা তো ইকুয়েশন, এটা তো ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের জন্য ভ্যালু তো আমি জানি না। তো জানার একটা ওয়ে কি হইতে পারে দেখেন, এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য কয়টা ভ্যালু হইতে পারে। দেখেন, আমরা যেহেতু বুলিয়ান সিস্টেম আছে, তার মানে ভ্যালু আসলে দুইটাই হইতে পারে, আর আইদার দুইটা জিরো, হতে পারে। আইদার জিরো অথবা ওয়ান, এক্স্যাক্টলি। আমরা এখন পুরো ইকুয়েশনটার দিকে তাকাই, দেখি কয়টা ভ্যারিয়েবল আছে। তাকায় আমরা দেখতেছি তিনটাই ভ্যারিয়েবল আছে, এক্স ওয়াই আর জেড। তিনটা ভ্যারিয়েবলের সবার যদি দুইটা করে ভ্যালু হইতে পারে, তাহলে টোটাল তাহলে ছয়টা। কম্বিনেশন। আচ্ছা, একটু আস্তে দাঁড়ান, দেখেন তিনটা ভ্যারিয়েবলের দুইটা করে যদি ভ্যালু হয়, তাহলে টোটাল কম্বিনেশন কয়টা হইতে পারে? স্যার, 8টা। স্যার আটটা আট। স্যার। আটটা, রাইট? এই জিনিস একটু বোঝা দরকার যে দেখেন, এই তিনটার জন্য যদি আমরা কম্বিনেশন চিন্তা করি, তাহলে হচ্ছে ওই পারমুটেশন কম্বিনেশনের রুল চলে আসে, 2 × 2 × 2, অর্থাৎ 2³ অর্থাৎ আটটা কম্বিনেশন দাঁড় করে দিতে, রাইট? তাহলে দেখেন, আমাদের তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল দিয়ে টোটাল আটটা কম্বিনেশন হইতে পারে। আমরা যদি আটটা কম্বিনেশনের সবগুলা ভ্যালু বের করে ফেলি, এবং এই সবগুলা ভ্যালু ডানে আর বামে মিলাই ফেলি, তাহলেই তো হচ্ছে আমরা সবগুলা কেসের জন্য জিনিসটা ম্যাচ করে ফেলতে পারতেছি। এই কথাটা কি বুঝতে পারতেছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পারি, তাহলে দেখেন এখন হচ্ছে ট্রুথ টেবিল ইউজ করে প্রুফ করা হয়ে হচ্ছে এইটা, এরকম একটা টেবিল বানা হিসাব করে দেখাবো। দেখেন, এইটা যদি অফলাইন ক্লাস হতো, আমি বোর্ডে পুরো জিনিসটা হাতে ক্যালকুলেট করে দেখাতাম, বেটার হইতো। স্লাইড থেকে আসলে ম্যাথ করানো একটা ঝামেলার জিনিস। আমি কি হচ্ছে স্লাইড থেকেই জিনিসটা দেখাবো, নাকি হচ্ছে অন্য একটা পেজে লিখে দেখাবো? স্যার 230-তে আমরা এরকম ট্রুথ টেবিল প্রুফ করেছিলাম, আপনি আই গেস এখানে করলে অসুবিধা হওয়ার কথা না। বাকিরা কারো কোনো সমস্যা? না না স্যার। স্যার, আমরা এগুলো 230-তে করে আসছি। ঠিক আছে, তাহলে পারফেক্ট। তাহলে আমি এখান থেকে হচ্ছে হিসাবটা দেখায় ফেলি। দেখেন, এই হিসাবটা কিভাবে আগাইতে হয়, ধরেন লেফট সাইডের পুরো হিসাবটা আগে করবো, তারপর রাইট সাইডের পুরো হিসাবটা করবো। লেফট সাইডের জন্য আমরা কিভাবে করবো, লেফট সাইডে হচ্ছে যে কোনো একটা ইউনিটারি পার্ট নিবো, অর্থাৎ ধরেন ওয়াই অর জেড, সেটার হিসাব বের করবো, এবং তার সাথে হচ্ছে এক্স কে এন্ড করবো। তো ওয়াই অর জেড যদি করতে চাই, তার মানে কি, এই হচ্ছে আমার ওয়াই এর কলাম, এই হচ্ছে আমার জেড এর কলাম, এই দুটার মধ্যে হচ্ছে আমি অর করবো। যদি অর করি তাহলে কি হয়, যে কোনো একটাতে যদি ওয়ান থাকে তাইলেই ওয়ান হয়ে যায়। তাহলে দেখেন, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে দুইটা ওয়ান, এই সবগুলো ওয়ান হয়ে গেছে। এখানে কোনো ওয়ান নেই, তাই এটা জিরো। এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, তো এগুলো হচ্ছে ওয়ান থাকলো। এখানেও দেখেন কোনো ওয়ান নেই, তাই এটা জিরো থাকলো। তো এইভাবে করে হচ্ছে আমরা ওয়াই অর জেড বের করে ফেলতে পারতেছি। ওয়াই অর জেড এর সাথে এক্স কি রিলেশনে আছে, এন্ড রিলেশনে। তো আমরা পরেরটা যদি বের করি, তার মানে কি, এই ওয়াই অর জেড তার সাথে এক্স কে হচ্ছে এন্ড করতে হবে। এন্ড করলে কি হয়, যখন দুই পাশেই ওয়ান থাকে তখনই শুধুমাত্র ওয়ান হয়। So, যদি একটু দেখেন, এইখানে নিচের তিনটা আর এইখানে নিচের তিনটা, এই দুইটাতেই দুই পাশেই ওয়ান আছে, তাহলে শুধুমাত্র এই তিনটাতেই হচ্ছে রেজাল্ট হবে ওয়ান, বাকি সবগুলোর ক্ষেত্রে রেজাল্ট গুলো হবে হচ্ছে জিরো। আচ্ছা, তো
তাহলে আমাদের লেফট সাইডে ক্যালকুলেশন শেষ। একইভাবে আমরা রাইট সাইডের জন্য চিন্তা করি, এক্স অ্যান্ড ওয়াই আর এক্স অ্যান্ড জেড, এই দুটাকে আগে বের করবো, তারপর এই দুটাকে হচ্ছে অর করে দেবো। তো এক্স অ্যান্ড ওয়াই এর মানে কি, মানে হচ্ছে এই দুইটা কলামকে অ্যান্ড করবো। অ্যান্ড করার মানে কি, যখন দুই পাশেই ওয়ান থাকবে তখনই শুধুমাত্র ওয়ান হবে। দেখেন শুধুমাত্র এই দুইটা কেসই তাই আছে, তার মানে এই দুইটা কেস হচ্ছে ওয়ান হচ্ছে, বাকি সব কেস জিরো হচ্ছে। আবার পরের কেসটা যদি দেখি, এক্স এর কলাম আর জেড এর কলাম দেখবো। এক্স এর কলাম আর জেড এর কলামের ভিতরে জাস্ট হচ্ছে এইখানে একটা কেস আছে আর এইখানে একটা কেস আছে, যেখানে হচ্ছে দুইটাতেই ওয়ান আছে, এই দুইটা ওয়ান হলো। বাকি সব কেসে দেখেন এক পাশে একটা হলো জিরো আছে, বাকি সবগুলো হচ্ছে জিরো হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, এই দুইটাকে নিয়ে হচ্ছে অর করতে হবে, যে এখানে প্লাস সাইন আছে সেটা দেখে বুঝতেছে। আচ্ছা, এই দুইটাকে নিয়ে যদি অর করি, অর করার মানে কি, যে কোনো একটা ওয়ান থাকলে ওয়ান হবে। তো দেখেন এই তিনটা কেসে ওয়ান আছে, তো এই তিনটাতে ওয়ান আসছে, বাকি সবগুলো কেসে জিরো আসছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটাই বের করে ফেলছি, তাহলে আমাদের কি করা দরকার, এই যে লেফট হ্যান্ড সাইডের টোটাল কলামের ভ্যালু আর এই যে রাইট হ্যান্ড সাইডের টোটাল কলামের ভ্যালু, এই দুইটা ভ্যালু কি সমান কিনা দেখতে হবে। আমরা দেখতে পারতেছি সমান, তাহলে হচ্ছে আমি বলে ফেলতেছি এটা প্রুফ। এই ধরনের ইকুয়েশন হচ্ছে এক্সামে থাকতে পারে, যে ধরেন হচ্ছে আপনাকে দিল এক্স ইন্টু জেড, তারপর হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ধরেন এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। ধরেন আপনাকে এরকম একটা ইকুয়েশন দিল এবং এই ইকুয়েশনটাকে ট্রুথ টেবিলে প্রুফ করতে বলবো। সবাই কি করতে পারবো? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। So, তাহলে দেখেন এখন ট্রুথ টেবিলের যে ওয়েটা, এই ট্রুথ টেবিলের ওয়েটা হচ্ছে কি বলে এটাকে, একটা হচ্ছে এক্সস্টিভ মেথড। এক্সস্টিভ মেথড মানে কি, মানে যতগুলা কম্বিনেশন আছে আমরা সবগুলা বের করে সবগুলোর সাথে ম্যাচ করে দেখবো। তো দেখেন এই এক্সস্টিভ মেথডের সমস্যাটা কি, দেখেন আমরা যখন তিনটা ভ্যারিয়েবল আছে তখনই আমরা দেখতে পারতেছি আটটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। যদি হচ্ছে আমাদের ছয়টা ভ্যারিয়েবল হয়, কয়টা কম্বিনেশন হবে বলেন তো? 64টা, ওকে আচ্ছা। তো 60টা যদি হয় তখন হচ্ছে 128টা হয়ে যাচ্ছে। So, আমরা কি দেখতে পারতেছি যে যত ভেরিয়েবল বাড়তেছে ক্যালকুলেশন তত বাড়তেছে, এবং 7 8 9টার জন্য যে ব্যাপারটা এমন হয়ে দাঁড়াইতেছে যে এত বড় ক্যালকুলেশন করলে নানা রকম ভুল হইতেই পারে। তো তার মানে কি, আমরা আসলে 7 8 9 বা 10 12 15 20টা এতগুলা ভেরিয়েবলের জন্য ইকুয়েশন কখনো প্রুফই করতে পারবো না। ব্যাপারটা আসলে এরকম না, প্রুফ করতে পারবো। প্রুফ করার ওয়ে কি, প্রুফ করার ওয়ে হচ্ছে অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন। অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন মানে আসলে কি, তো যদি আমরা হচ্ছে নর্মাল অ্যালজেব্রায় ফেরত যাই, আমরা ছোটবেলা থেকে যে অ্যালজেব্রা পড়ে আসছি, ধরেন এক্স স্কোয়ার মাইনাস 7x ইকুয়ালস টু প্লাস 12 ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু গুলাকে ধরেন আমার বের করতে হবে। তাহলে কি আমরা এমন ভাবে করতে পারি না, যে ধরেন এক্স এর ভ্যালু 0 বসায় দেখবো সলভ হয় কিনা, 1 বসায় দেখবো মিলে কিনা, 2 বসায় দেখবো মিলে কিনা, 3 বসায় দেখবো মিলে কিনা, এভাবে করে আমরা অনেকগুলো ভ্যালু বসায় এক্স এর ভ্যালু বের করতে পারি না? ইয়েস স্যার। এইটা হচ্ছে একটা ওয়ে, যেটা আমরা একটু আগে করলাম, যে যা যা ভ্যালু হইতে পারে সবকিছু বসে আমরা দেখবো যে আসলে মিলে কিনা, এক্সস্টিভ। এটা বাদে আমরা আরেকটা ওয়ে শিখছিলাম, মিডল টার্ম ব্রেকিং, যে এটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 এইভাবে লিখবো, তারপর হচ্ছে কমন নিয়ে হচ্ছে 3 আর 4 দুইটা ভ্যালু পাবো। এই সিস্টেমটা কি মনে পড়ে? ইয়েস স্যার। So, এইটার মানেটা কি, মানে একটা অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করে কোন একটা সিস্টেম বা মেথডের মধ্য দিয়ে গিয়ে আমরা হচ্ছে ভ্যালুটা বের করে ফেলতে পারি, মানে এই টোটাল সবগুলা কেস চিন্তা না করে। তো বুলিয়ান অ্যালজেব্রা তো একইভাবে জিনিসটা করা যায়, এবং ওই জিনিসটা করার জন্য আমাদের হচ্ছে কিছু থিওরেমের সাথে পরিচিত হইতে হবে। তো এই থিওরেম গুলো আসলে খুব নতুন বা খুব জটিল কিছু না। থিওরেম গুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে থিওরেম গুলো আসলে খুবই সিম্পল। তো যদি আমরা থিওরেম গুলো একটু দেখি, দেখেন কোন একটা ভ্যারিয়েবলের সাথে জিরোকে যদি অর করি, তাহলে দেখেন ওই ভ্যারিয়েবলের ভ্যালুটা আসলে কার উপর ডিপেন্ড করবে, এক্স এর উপরে ডিপেন্ড করবে। দেখেন এক্স এর ভ্যালু যদি 0 হয়, 0 অর 0 করে আমরা 0 পাবো, অর্থাৎ এক্স এর যা ভ্যালু আছে সেটাই আউটপুটে আসবে। বা এক্স এর ভ্যালু যদি 1 হয়, 1 অর 0 করলে আমরা আউটপুটে পাবো 1, অর্থাৎ এক্স এর যা ভ্যালু ছিল সেটাই আমরা আউটপুটে পাচ্ছি। তো এক্স অর 0 করলে কিভাবে করে এক্স পাচ্ছি, এটা কি সবাই বুঝতে পারতেছে? কনফিউজড কেউ? একটু কথা বলেন। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। একইভাবে যদি আমরা বাকিগুলো একটু দেখি, যেমন ধরেন এটা হচ্ছে একই জিনিস, যে এক্স এর সাথে যদি 1 কে আমি এন্ড করি তাহলে আউটপুটটা কত হবে সেটা ডিপেন্ড করতেছে জাস্ট এক্স এর উপরে। আবার এই কেসটা যদি একটু চিন্তা করেন, এক্স আর এক্স প্রাইম মানে কি, এক্স এর যে ভ্যালু আছে আর তার নট করা যে ভ্যালু আছে এই দুইটাকে যদি অর করি, দেখেন এক্স যদি 0 হয় এক্স প্রাইম 1 হবে, অথবা এক্স যদি 1 হয় এক্স প্রাইম 0 হবে। তার মানে এই দুইটার মধ্যে কোন একটা 1 হবে। কোন একটা 1 যদি থাকে আর আমরা যদি অর করি, তাহলে আউটপুট অবশ্যই 1 আসবে। এটাই হচ্ছে এখানে বলা হচ্ছে। একইভাবে এক্স আর এক্স প্রাইমকে যদি হচ্ছে এন্ড করি, এই দুটোর মধ্যে কোন একটা অ্যাটলিস্ট 0 হবেই। কোন একটা 0 হলেই এন্ড এর রেজাল্ট হয়ে যাচ্ছে হচ্ছে 0। তো একইভাবে এই জিনিসটা যদি একটু চিন্তা করি, এক্স আর এক্স মানে সেম ভ্যালুকে যদি হচ্ছে আমি অর করি, অর্থাৎ 0 আর 0 করলে 0ই আসে, 1 আর 1 করলে 1ই আসে। তো এক্স আর এক্স করলে এক্সই আসে, একইভাবে এক্স এন্ড এক্স করলে এক্সই আসে। আচ্ছা, আরো একটা কেস, যেমন এই কেসটা যদি দেখেন,
এই কেসটা কি হচ্ছে, এক্স এর সাথে যদি হচ্ছে আমি ওয়ান কে অর করি, দেখেন একটা ওয়ান অলরেডি চলে আসছে, তার মানে অরের রেজাল্ট অবশ্যই ওয়ান হয়ে যাবে। এইটা আসলে এই জিনিসটার উল্টা। আচ্ছা, আবার একইভাবে এক্স এর সাথে যদি জিরো কে এন্ড করি, তাহলে একটা জিরো যদি চলে আসছে তাহলে হচ্ছে রেজাল্ট অবশ্যই জিরো আসবে। এইটা হচ্ছে এই আইডেন্টিটির উল্টা যে কেস। আচ্ছা, এই কেসটা হচ্ছে একটা ইন্টারেস্টিং কেস, একটু দেখেন এক্স প্রাইম তার উপরে প্রাইম, এটা রেজাল্ট কত হওয়া উচিত দেখেন। আমরা যদি একটু ভ্যালু দিয়ে চিন্তা করি, এক্স এর ভ্যালু যদি জিরো হয়, সেটাকে যদি আমি প্রাইম করি অর্থাৎ কমপ্লিমেন্ট করি, তাহলে কত হবে, ওয়ান হবে। সেটাকে যদি আমি আরো একবার ওয়ান প্রাইম করি, হবে, কত হবে, জিরো হয়ে যাবে, অর্থাৎ আগের ভ্যালুতে আমি ফেরত চলে তো আসলাম। আবার জিরো হয়ে যাবে। এক্স্যাক্টলি, তার মানে এক্স ডাবল প্রাইম বা এক্স প্রাইম হোল প্রাইম এই জিনিসটা করলে আবার এক্স এই ফেরত আসে, এটাকে বলা হয় ইনভলিউশন থিওরেম। নামগুলো মনে রাখার কোনো দরকার নেই, থিওরেম গুলো মনে রাখা দরকার। আচ্ছা, তো এরপরে দেখেন, এরপর এই দুইটা হচ্ছে খুব সিম্পল দেখতে, যেখানে আমরা ছোটবেলায় এই জিনিসটা দেখছিলাম যে এক্স অর ওয়াই করা আর ওয়াই অর এক্স করা, এই দুইটার মানে আসলে একই জিনিস, মানে আসলে সিরিয়াল ম্যাটার করে না। মানে আমার কাছে যদি অনেকগুলা এন্ড অথবা অনেকগুলা অর পরপর থাকে, আমি কোনটা আগে করতেছি কোনটা পরে করতেছি ম্যাটার করে না। যেমন ডেসিমালের যোগ যদি চিন্তা করি, 7+8+2, মানে আমি আগে 8+2 করবো নাকি 7+8 করবো ম্যাটার করে না, যোগই করতেছি, যে কোনো পাশ থেকেই করতে পারি। আচ্ছা, তো একই ভাবে হচ্ছে এন্ড এর জন্য জিনিসটা কাজ করে, মাল্টিপল এন্ড যদি থাকে কোন সিরিয়ালে করতেছি ম্যাটার করে না। আচ্ছা, এই ব্র্যাকেটের জিনিসটা হচ্ছে একই কথাই বলতেছে। দেখেন, আগে কি ওয়াই জেড কে মাল্টিপ্লাই করবো নাকি আগে এক্স ওয়াই কে মাল্টিপ্লাই করবো সেটা ম্যাটার করে না, অর্থাৎ মাল্টিপল মাল্টিপ্লিকেশন একই সিরিয়ালে থাকলে আপনি কোনটা আগে পরে করতেছেন ম্যাটার করে না, এবং ওর এর জন্য জিনিসটা সেম। আচ্ছা, ডিফারেন্স হচ্ছে এই যে পস্টুলেট 6 এইখানে এসে, so এইটা আমরা একটু ক্লিয়ার করে দেখি। দেখেন, আমাদের কাছে কি আছে, এক্স এন্ড ওয়াই প্লাস জেড। তো এইটা আমাদের ছোটবেলার অ্যালজেব্রার কথা যদি চিন্তা করি, তাহলে আসলে মনে হয় এই জিনিসটা এরকম, এক্স ওয়াই প্লাস এক্স জেড, এবং আসলে জিনিসটা এরকম, বুলিয়ান অ্যালজেব্রায় জিনিসটা এরকম ভাবে কাজ করে। এক্স এন্ড ওয়াই অর জেড করা মানে হচ্ছে এক্স এন্ড ওয়াই করা অর এক্স এন্ড জেড করা, অর্থাৎ যদি একটা এন্ড করার সময় আমরা যদি দুইটা ভ্যালুর অরের সাথে এন্ড করি, তার মানে কি হচ্ছে ওই দুইটা ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি এন্ড করে অর করার সমান। এই জিনিসটা দেখতে কিন্তু অবভিয়াস মনে হচ্ছে, মানে দেখে মনে হচ্ছে যে বুঝতে পারবো। পরের কেসটা আসলে এত অবভিয়াস না, অ্যালজেব্রাতে আমাদের এভাবে কাজ করে না, বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র এভাবে কাজ করে। সো দেখেন, আগে কি ছিল, দুইটা ভেরিয়েবলের অর ছিল, সেটাকে একটার সাথে এন্ড করা ছিল, সো আমি দুইটার সাথে আলাদা আলাদা করে এন্ড করে তারপর টোটালটাকে অর করে দিছি। এখানেও একই জিনিস, জাস্ট উল্টা ভার্সনটা, দুইটা ভেরিয়েবলকে এন্ড করা, টোটালটা হচ্ছে অর করা। তার মানে কি, এই দুইটা ভেরিয়েবলকে ভেঙে আমরা আলাদা আলাদা অর করতে পারি এবং টোটালটাকে হচ্ছে এন্ড করে দিতে পারি। তো এইটা ইকুয়ালস টু এইটা, এইটা কিন্তু হচ্ছে অত অবভিয়াস না। এই থিওরেমটা বা এই পস্টুলেটটা একটু খেয়াল করে মনে রাখা দরকার, এইটা আমাদের হচ্ছে অনেক কাজে লাগে অনেক জায়গায়, বাট আমরা ভুলে যাই দেখে ইউজ করতে পারি না। আচ্ছা, এরপরে আরো দুইটা কেস যদি চিন্তা করি, অ্যাবজর্পশন ল, এটা যদি একটু দেখি, এক্স প্লাস এক্স ওয়াই, এটা আসলে কত হবে। তো এখন যদি একটু চিন্তা করি, এক্স ইন্টু ওয়ান করলে কত আসে, অর্থাৎ এক্স এন্ড ওয়াই এর ভ্যালু কত, এক্স। এক্স, রাইট? কেন, চিন্তা করেন, এন্ড যেহেতু করতেছি, এন্ড করার সময় আমার সবগুলোই হচ্ছে ওয়ান থাকা লাগবে, তার মানে এইখানে যদি জিরো হয়ে যায় তাহলে আউটপুট জিরো হবে, আবার এইখানে যদি ওয়ান হয় আউটপুট ওয়ান হবে, অর্থাৎ এক্স এর যা ভ্যালু সেটি হচ্ছে ম্যাটার করে। তার মানে কি, এই এক্স কে কি আমরা এইভাবে লিখতে পারি না, এক্স ইন্টু ওয়ান এইভাবে করে তো লিখতে পারি, রাইট? আচ্ছা, যদি লিখতে পারি, এখন দেখেন দুইটার থেকে তো এক্স কমন নিতে পারি, এক্স যদি কমন নিই তাহলে কত আসে, ওয়ান প্লাস ওয়াই। ওয়ান প্লাস ওয়াই মানে কত হইতে পারে, কেউ বলতে পারবেন? ওয়ান হবে। ওয়ান হবে, রাইট? যেহেতু হচ্ছে আমরা অর করতেছি, অরের ভিতরে একটা ওয়ান থাকলে জিনিসটা ওয়ান হয়ে যায়, যেমন এই যে এইখানে আমরা থিওরেমে যে জিনিসটা দেখতেছিলাম। তার মানে কি, ওয়ান প্লাস ওয়াই মানে হচ্ছে আসলে ওয়ান। তার মানে কি, এটার মানে আসলে জাস্ট এক্স, এক্স প্লাস এক্স ওয়াই, এটার বদলে হচ্ছে আমরা ডিরেক্ট এক্স লিখতে পারি। So এইটা একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেম, এটা হচ্ছে অনেক জায়গায় ইউজ হয়, বাট দেখে এত অবভিয়াস মনে হয় না, এটা একটু মনে রাখা দরকার। একইভাবে এটার একটা উল্টা ভার্সন আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু হচ্ছে এক্স, এটার ভ্যালু যে এক্স, এটাকে আমাকে বের করে দেখাতে পারবেন কেমনে করা যায়? কার কোনো আইডিয়া? কেউ কি আছেন নাকি নাই? স্যার স্যার ফার্স্ট আসছি এক্স স্যার, প্লাস দেখতেছি। এক্স স্যার ওয়াই। হলো আছে। আচ্ছা, ঠিক আছে, তো দেখেন, আমাদের এখানে তো এন্ড করতেছে, তাহলে আমরা এই এন্ডটাকে শুরুতে ভেঙে দিতে পারি, এক্স এন্ড এক্স করতে পারি, আবার এক্স এন্ড ওয়াই করতে পারি, রাইট? আবার আমরা জানি এক্স এন্ড এক্স করা মানে হচ্ছে এক্স এক্স। আবার এক্স ওয়াই। তো দেখেন, আমরা আগের ফরম্যাটে আবার ফেরত আসছি, এক্স প্লাস এক্স ওয়াই।
So এই ফরম্যাট থেকে আমরা কিভাবে করে এক্সে গেছিলাম সেটা একটু আগে দেখছি। তো একইভাবে হচ্ছে আমরা সেম জিনিসটা প্রুফ করে ফেলতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে দেখলাম। তো দেখার মধ্যে দেখেন বেশিরভাগই আসলে খুব অবভিয়াস। আপনি যদি আসলে বুলিয়ান অপারেশন গুলো কিভাবে কাজ করে বেশিরভাগই বুঝতে পারবেন। কোনগুলো অবভিয়াস না সেটা একটু বলি। যেমন ধরেন যে এই কেসটা ছিল, এইটা খুব একটা অবভিয়াস না, তো এইটা আপনি আলাদা করে লিখে মনে রাখতে পারেন। বা এই যে অ্যাবজর্পশনের দুইটা, এই দুটো এত অবভিয়াস না, এই তিনটা আপনি আলাদা করে লিখে মনে রাখতে পারেন। বাকিগুলো আসলে আপনি যদি বুলিয়ান অপারেশন ক্লিয়ারলি বুঝেন, আলাদা করে থিওরিম আকারে মুখস্থ করার কিছু নেই। আচ্ছা, তো এখন আরেকটা খুবই ইম্পর্টেন্ট থিওরি আমাদের বাকি রয়ে গেছে, যেটাকে আমরা বলি ডি মর্গানস ল। ডি মর্গানস লটা কিভাবে কাজ করে? ডি মর্গানস ল এর প্রুফ আমরা দেখবো না, আমরা জাস্ট আউটপুটটা দেখবো। আউটপুটটা কি দেখেন, যদি দুইটা ভ্যারিয়েবলের অর কি আমি এন্ড করি, তাহলে আমি কি পাবো? ওই দুইটা ভ্যারিয়েবলকে ইন্ডিভিজুয়ালি নট করে তার ভিতরে হচ্ছে এন্ড অপারেশন। তো তার মানে কি, দুইটা ভ্যারিয়েবলকে অর করে টোটালটার উপরে যদি নট করি, সেটার মানে কি, দুইটা ভ্যারিয়েবলকে ইন্ডিভিজুয়ালি নট করে তাদের মাঝখানে হচ্ছে এন্ড বসায়। অর্থাৎ ওই নট সাইনটা দুইটার উপর আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি চলে আসবে, আর মাঝখানে অপারেশনটা উল্টায় যাবে। এইটা অন্য কেসটার জন্য ট্রু। সো এক্স এন্ড ওয়াই তার উপর যদি নট করি, তাহলে কি হবে? এক্স আর ওয়াই দুইটার উপরে নট চলে আসবে, আর দুইটার মাঝখানে চলে আসবে হচ্ছে অর, অর্থাৎ অপারেশনটা উল্টায় গেল। এই ডি মর্গানসন থিওরেমটা কি সবাই বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। Yes. তো এইটা হচ্ছে খুব এগুলো ইম্পর্টেন্ট। proof আসবে? বুঝিনি, একটু আরেকবার বলেন। এগুলোর প্রুফ আসবে এক্সামে? আসতেই পারে। না মানে আমি তো কয়েকটা প্রুফ করে দেখাইলাম। প্রুফ, এগুলার প্রুফ আসলে খুব সহজ। নর্মালি যেটা আছে সেটা হচ্ছে এগুলা ইউজ করে আরো বড় প্রুফ করতে দেওয়া হয়। এগুলার প্রুফ তো খুবই ছোট, 3-4 লাইনই শেষ হয়ে যায়। এগুলা ইউজ করে আরো বড় প্রুফ কোনগুলা করা যায় সেটাই হচ্ছে আমরা এখন দেখবো। তো চলেন আমরা একটু দেখি এ ধরনের কিছু ডুয়ালিটি পরে দেখবো আমরা। আচ্ছা, তো যেমন ধরেন এইগুলা ইউজ করে আসলে কি করা যাইতে পারে। তো এগুলা ইউজ করে একটা ইম্পর্টেন্ট কাজ যেটা করা যায় সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। মানে কি, ধরেন আমার একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা অনেক বড়, তো আমি এগুলা ইউজ করে করে ইকুয়েশনটাকে ছোট করে ফেলতে পারি। সো এইটার যেমন একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরেন হচ্ছে এই যে একটা কেস, এক্স প্লাস এক্স প্রাইম ওয়াই। এইটাকে ছোট করার জন্য আমরা কি করতে পারি, কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া নাই? এখানে কি নাই? নাই স্যার। না স্যার। আচ্ছা, যদি না থাকে তাহলে একটা জিনিস একটু চিন্তা করেন। দেখেন এই যে যেই ফর্মুলাটার কথা বলছিলাম যেটা অবভিয়াস না, সেটা দিয়ে একটু ফেরত যায়। এরকম একটা ফর্মুলা ছিল না, এক্স প্লাস ওয়াই জেড। এই ফর্মুলাটাকে আমরা কিভাবে লিখতে পারি বলছিলাম, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই আকারে লিখতে পারি। মনে পড়ে? যে যদি হচ্ছে এন্ড করার লেফটে হচ্ছে এরকম করে আমি একটা অর করি, তাহলে কি করতে পারি, এই দুইটাকে আমি আলাদা আলাদা করে ফেলতে পারি। অর্থাৎ এক্স অর ওয়াই আর এক্স অর জেড করতে পারি, তারপর দুইটার মধ্যে হচ্ছে এন্ড করে দিতে পারি। একই কাজটা হচ্ছে এখানে করবো। সো দেখেন, এক্স প্লাস এক্স প্রাইম ইন্টু ওয়াই আছে। So এটাকে আমরা এভাবে করে ভেঙে নিয়ে আসতে পারি, যে এক্স অর এক্স প্রাইম করতে পারি, অথবা এক্স অর ওয়াই করতে পারি। এই জিনিসটা কি সবাই বুঝতে পারলাম? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি দেখেন এক্স অর এক্স প্রাইম করলে কি আসে? 1। ওয়ান আসে। আচ্ছা, ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই। সো আবার দেখেন, ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই করার মানে কি, মানে হচ্ছে ওয়ানটা বাদ, এক্স প্লাস ওয়াই চলে আসে। তো দেখেন আগের ইকুয়েশনটার থেকে এই ইকুয়েশনটা ছোট হয়ে গেল। তো এইটাই হচ্ছে কাজ। এই পস্টুলেট বা এই থিওরেম গুলো ইউজ করে আমরা এই কাজটি আসলে করতে চাই, যে আমাদের কাছে যদি একটা বুলিয়ান ইকুয়েশন থাকে, সেই বুলিয়ান ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করতে চাই, ছোট করতে চাই। আচ্ছা, এই ম্যাথটা কি বুঝতে পারছি সবাই? স্যার আর Yes, একটু sir. রিপিট করবেন স্যার। Yeah. বুঝিনি, আরেকবার বলেন। স্যার আর একটু রিপিট করবেন স্যার এটা স্যার। তো দেখেন আমাদের ফর্মুলা কি ছিল, ধরেন এক্স প্লাস ওয়াই জেড যদি থাকে, এই ফর্মুলাটা আসলে কি বলতেছে দেখেন, একটা ভ্যারিয়েবলের সাথে অর করতেছি। কাকে অর করতেছি? দুইটা ভ্যারিয়েবলের এন্ড কে। So এই জিনিসটাকে আমরা এভাবে করতে পারি, এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলকে অর করতে পারি, আবার এই ভ্যারিয়েবলের সাথে এই ভ্যারিয়েবলের অর করতে পারি, দুইটা অরকে এন্ড করে দিতে পারি। অর্থাৎ এক্স অর ওয়াই এন্ড এক্স অর জেড, এই আকারে এই জিনিসটাকে লিখতে পারি। এতটুকু কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। এটা যদি বুঝেন, বাকি পার্টটা আসলে সহজ। দেখেন এক্স অর এক্স প্রাইম ওয়াই, তাহলে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, এক্স অর এক্স প্রাইম অথবা এন্ড এক্স অর ওয়াই। এটা কি বুঝতে পারছি?
Yes, sir. আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে বাকি পার্টটা আরোই সহজ। দেখেন এক্স অর এক্স প্রাইম মানে কি, এই দুইটার মধ্যে কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান হবে, যেহেতু হচ্ছে মানে এইটা আছে আবার এটা কমপ্লিমেন্ট আছে, সো এটা যদি জিরো হয় কমপ্লিমেন্ট ওয়ান হবে, বা এটা যদি ওয়ান হয় কমপ্লিমেন্ট জিরো হবে। So তার মানে অ্যাটলিস্ট একটা ওয়ান আছে, অর এর ভিতরে একটা ওয়ান থাকলে আমরা জানি রেজাল্ট হয়ে যায় ওয়ান। ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, আমরা জানি এন্ড করার সময় একটা ওয়ান থাকলে সেটাতে আসলে কোনো লাভ নেই, আরেকটার ভ্যালু কি আছে সেটি হচ্ছে আসলে ম্যাটার করে। So তার মানে কি ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই, সেটাকে আমরা আসলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই। এইখান থেকে হচ্ছে আমরা এখানে চলে আসলাম, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা ঠিক আছে। তো এরপরে হচ্ছে আরেকটা দেখি, ধরেন হচ্ছে 3 নম্বরটা করার চেষ্টা করি। 3 নম্বরটা কি আছে, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্লাস এক্স প্রাইম ওয়াই জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। এটাতে কি করতে পারি, কারো কোনো গেস, কেউ কোনো আইডিয়া দিতে পারেন? এখানে আমরা ছোট করতে চাই, ছোট করতে চাইলে আমরা কি করতে পারি, আসলে কমন নিয়ে নিয়ে দেখতে পারি যে তাদের মধ্যে কোনো কিছু ক্যান্সেল আউট বা হচ্ছে হিসাব শেষ হয়ে যায় কিনা। সো দেখেন ফার্স্টে দুইটা টার্ম যদি তাকাই, ফার্স্টে দুইটা টার্মের মধ্যে দেখেন এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এক্স প্রাইম ওয়াই জেড। সো তার মানে কি এক্স প্রাইম জেড, এই পার্টটা আর এই পার্টটা, এই পার্টটা এই পার্টটা হচ্ছে কমন, তাহলে এক্স প্রাইম জেড এই পার্টটাকে আমরা কমন নিয়ে নিই। কমন নিলে কি থাকে দেখেন, এইখানে বাকি থাকে হচ্ছে ওয়াই প্রাইম, এখানে বাকি থাকে হচ্ছে ওয়াই, আর প্লাস আগে যে ভ্যালুটা ছিল এক্স ওয়াই প্রাইম সেটা তার মতোই আছে, সেখানে কোনো চেঞ্জ নেই। এখন দেখেন ওয়াই প্রাইম অর ওয়াই অথবা ওয়াই অর ওয়াই প্রাইম, এটার মানে কি, এটার মানে আমরা জানি হচ্ছে ওয়ান, তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্রাইম জেড ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই প্রাইম। এরপরে দেখেন এক্স প্রাইম জেড ইন্টু ওয়ান, এটাকে আমরা লিখতে পারি এক্স প্রাইম জেড প্লাস এক্স ওয়াই প্রাইম। এখন দেখেন এরপর আর এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যাচ্ছে না, কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো এইখানে হচ্ছে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত আমরা সিম্পলিফাই করতে পারছি, আমাদের কাছে তিনটা টার্ম ছিল এখন দুইটা টার্ম হয়ে গেছে। আগে দুইটা টার্মে তিনটা তিনটা করে ভ্যারিয়েবল ছিল, এখন দুইটা টার্মে জাস্ট দুইটা দুইটা করে ভ্যারিয়েবল, এই যে ছোট করে ফেলতে পারলাম। এই হচ্ছে সুবিধাটা। এই ম্যাথটা কি বুঝতে পারছি সবাই? Yes, sir. আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে হচ্ছে দেখেন আপনারা হচ্ছে নেক্সট দিন এই পোস্টুলেট গুলো একটু আবার ক্লিয়ার হয়ে আসবেন, যাতে এই রিলেটেড আরো বেশ কিছু ম্যাথ আমরা করতে পারি। সো এইটা হচ্ছে নেক্সট দিন করে আসবেন। সেটা করার আগে এখন হচ্ছে আমরা আরো নতুন দুইটা কনসেপ্টের সাথে পরিচিত হই। একটা নাম হচ্ছে স্যার ডুয়াল। ওগুলার কি নাম মনে রাখতে হবে যে কোনটা কি করছে? না, নাম যদি মনে রাখতে চান একটারই শুধু নাম মনে রাখা দরকার, ডি মর্গান। ওই ডি মর্গানের যে দুইটা থিওরেম আছে ওই দুইটার নাম মনে রাখতে পারেন, বাকিগুলোর কোনো নাম মনে রাখা দরকার নেই, আপনি জাস্ট ডিরেক্ট ইউজ করবেন। ওকে স্যার। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট বিষয়, এই ম্যাথগুলো করার সময় আমাকে হচ্ছে রাইটে সাইড নোট দিয়ে দেখাইতে হবে যে আপনি কোন ফর্মুলা ইউজ করতেছেন, মানে আপনি যে এক লাইন থেকে এক লাইনে যাচ্ছেন কেমনে যাচ্ছেন, কোন ফর্মুলা ইউজ করে, এইটা হচ্ছে লিখে লিখে দিতে হবে। ফর্মুলার নাম লিখতে হবে এমন না, জাস্ট ফর্মুলাটা লিখলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তাইলে আমরা একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হই, যেটা নাম হচ্ছে ডুয়ালিটি। তো ডুয়ালিটি মানে কি দেখেন, ধরেন হচ্ছে আমি বললাম এই ফর্মুলার সাথে তো হচ্ছে আমরা এখন পর্যন্ত পরিচিত হয়ে গেছি, রাইট? এক্স এন্ড জিরো যদি করি তাহলে আউটপুট কত আসে? এক্স। এক্স আসে। আ- দেখেন এন্ড করতেছি, আচ্ছা, এন্ড এর জিরো। ওয়ান। ভিতরে, এন্ড এর ভিতরে অ্যাটলিস্ট একটা জিরো বসাই দিয়েছে, তার মানে পুরাটার অ্যান্সার এখন জিরো হয়ে যাবে, জিরো জিরো, জিরো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো ডুয়ালিটি মানে কি? সো একটা বুলিয়ান ইকুয়েশনের ডুয়ালিটির মানে হচ্ছে ওই বুলিয়ান ইকুয়েশনের যতগুলো অপারেশন থাকবে, অর্থাৎ হচ্ছে যদি এন্ড থাকে এন্ড কে হচ্ছে আমি অর করে দিব, বা অর থাকলে তাকে হচ্ছে এন্ড করে দিব। So, আর যদি হচ্ছে প্রাইম থাকে অর্থাৎ নিগেশন থাকে, নিগেশনকে নাই করে দেবো, অর্থাৎ কোনো কিছুই থাকবে না, অর্থাৎ আর কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে হচ্ছে নিগেট করে দেবো। So, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আচ্ছা, নিগেশনের ব্যাপারটা নাই আর কি, সরি ভুল বলতেছি। এন্ড থাকলে অর করব, অর থাকলে এন্ড করব, আর যদি জিরো থাকে, জিরো থাকলে ওয়ান করব, ওয়ান থাকলে জিরো করব। এই হচ্ছে চারটা কেস। আচ্ছা এখন দেখেন, তাহলে যদি এই ইকুয়েশনটা ডুয়াল আমরা করি, ডুয়াল আমরা বের করি, তাহলে আমরা কি পাবো দেখেন, এক্স এক্স এর মতো আছে, এন্ড থাকলে অর করে দেওয়ার কথা, অর করে দিলাম, জিরো থাকলে ওয়ান করে দেওয়ার কথা, ওয়ান করে দিলাম, ইকুয়ালস টু জিরো থাকলে ওয়ান করে দেওয়ার কথা, ওয়ান করে দিলাম। তো এখন দেখেন ডুয়ালিটির যে থিওরেমটা, সেই থিওরেমটা আমাকে বলে কোনো একটা ইকুয়েশন যদি ট্রু হয়, সেই ইকুয়েশনটা ডুয়াল যদি বের করি তাহলে ওই ডুয়াল ইকুয়েশনটাও ট্রু হবে। এখন আমরা একটু তাকায় দেখি আসলে সেটা ট্রু কিনা। এক্স এর সাথে ওয়ান কে অর করলে কি ওয়ান আসে নাকি আসে না? স্যার আসে আসে তো। স্যার। আসে, এক্স্যাক্টলি। আসে। এইটাই হচ্ছে আমাদের ডুয়ালিটির একটা সুবিধা, যে যদি আমরা একটা থিওরেম প্রুফ করতে পারি, ওই থিওরেমটা ডুয়াল নিয়ে হচ্ছে আরেকটা থিওরেম আমরা ডিরেক্টলি পেয়ে যেতে পারি। বুঝতে পারছি? জি। আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে আমরা আরো একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হই, যেটা নাম হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কোনো নতুন কনসেপ্ট না, আগের কনসেপ্টই।
তো দেখেন, আপনাকে যদি হচ্ছে ধরেন এরকম একটা জিনিস দেওয়া হলো এক্স, আপনাকে বলা হলো এটার কমপ্লিমেন্ট বের করতে, এটার কমপ্লিমেন্ট কত? এক্স প্রাইম। এক্স প্রাইম, রাইট? এক্স প্রাইম। এক্স আচ্ছা, খুবই সিম্পল কথা। প্রাইম তো এরপরে ধরেন আমি আপনাকে দিলাম এক্স অর ওয়াই, আপনাকে বলা হলো এইটার কমপ্লিমেন্ট বের করতে, এটার কমপ্লিমেন্ট কত? এক্স অ্যান্ড ওয়াই। এক্স এন্ড ওয়াই। এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। আচ্ছা, আমরা ডি মর্গানের রুল থেকে জানি এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম, রাইট? তো দেখেন, এরকম ছোটখাটো ইকুয়েশনকে আমরা ইজিলি কমপ্লিমেন্ট করে ফেলতে পারতেছি। বাট ইকুয়েশন যখন হচ্ছে বড় হয়ে যায়, ততই হচ্ছে কমপ্লিমেন্ট করা হার্ড হয়ে যায়। তো যদি ধরেন হচ্ছে এরকম একটা ইকুয়েশন থাকে, ধরেন হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই প্রাইম জেড এন্ড, তারপরে ধরেন হচ্ছে ওয়াই জেড, তারপরে ধরেন হচ্ছে এটার সাথে অর জেড এক্স, এই টোটালটাকে যদি আমি আপনাকে প্রাইম করতে বলি, এটা প্রাইম করা তো হচ্ছে আগের তুলনায় কঠিন হয়ে গেল, রাইট? এই কমপ্লিমেন্ট করার জন্য একটা ওয়ে আছে। সো এইটা হচ্ছে একটা ওয়ে যেটা আমরা শিখতে পারি। সো কমপ্লিমেন্ট করার দুইটা স্টেপ। কি কি স্টেপ? প্রথমে আমাকে যেই ফাংশনকে কমপ্লিমেন্ট করতে দিছে সেই ফাংশনের ডুয়াল নেব, এবং এরপরে যে ডুয়ালটা বের করছি ওই ডুয়ালের ভিতরে যতগুলা লিটারেল ছিল, লিটারেল গুলাকে কমপ্লিমেন্ট করব। লিটারেল মানে কি? লিটারেল মানে আসলে এখানে ভ্যারিয়েবলে বোঝানো হচ্ছে। সো ওই যতগুলা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল ছিল, যতগুলো ইন্ডিভিজুয়াল এলিমেন্ট ছিল, ওই এলিমেন্ট গুলোকে কমপ্লিমেন্ট করবো। সো এটার মানে কি দেখেন, এই যে ধরেন এই কোশ্চেনটার ধরেন আমার কমপ্লিমেন্ট বের করতে দিচ্ছে, মানে কি এক্স প্রাইম ওয়াই জেড প্রাইম অর এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড, এইটার কমপ্লিমেন্ট বের করতে হবে, অর্থাৎ এইটা কমপ্লিমেন্ট। তো এইটা তো বেশ বড়, এটা কমপ্লিমেন্ট করা বেশ জটিল। তাহলে এইটার কমপ্লিমেন্ট আমরা কেমনে বের করতে পারি? দুইটা স্টেপে বের করতে পারি। সবার ফার্স্টে হচ্ছে এই ইকুয়েশনটা ডুয়াল নিব। তো ডুয়াল মানে আমরা কি জানি? অপারেশন গুলা উল্টায় দিব, জিরো থাকলে ওয়ান করবো, ওয়ান থাকলে জিরো করবো। সেখানে কি ওয়ান জিরো আছে কোনো? না স্যার। জাস্ট অপারেশন আছে, তাহলে অপারেশন গুলাকে জাস্ট উল্টাই দিই। দেখেন, এই তিনটার মধ্যে এন্ড অপারেশন আছে, তাহলে এই তিনটার মধ্যে আমি হচ্ছে অর নিয়ে আসবো। এক্স প্রাইম অর ওয়াই অর জেড প্রাইম। আবার দেখেন, এই যে টোটাল বড়টা আর এই যে টোটাল বড়টা, এই দুটোর মধ্যে ছিল অর অপারেশন, এখন এই দুটোর মধ্যে আমি নিয়ে আসবো এন্ড অপারেশন। আচ্ছা, আবার এই যে তিনটা ছোট ছোট, এই তিনটার মধ্যে কি ছিল? এন্ড অপারেশন, এগুলোর ভিতরে অর নিয়ে আসবো। তাহলে এক্স প্রাইম অর ওয়াই প্রাইম অর জেড। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, আমি ডুয়াল নিলাম। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ডুয়াল পাইছি, এই ডুয়ালের প্রত্যেকটা লিটারেলকে কমপ্লিমেন্ট করবো, অর্থাৎ এই একটা লিটারেল, এই একটা লিটারেল, এই একটা লিটারেল। সো এই যে লিটারাল গুলা বা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো আছে, সেগুলোকে হচ্ছে কমপ্লিমেন্ট করবো। সো এটাকে যদি কমপ্লিমেন্ট করি, এক্স প্রাইম কে কমপ্লিমেন্ট করলে কত পাবো? এক্স এক্স। ওয়াই কে কমপ্লিমেন্ট করলে কত পাবো? ওয়াই প্রাইম জেড প্রাইম কে করলে জেড। Z। একইভাবে নিচেরটার জন্য যদি চিন্তা করি, এই নিচেরটাতে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখেন, এই যে একটা বড় ইকুয়েশন, এইটাকে আসলে কমপ্লিমেন্ট করা বেশ কঠিন। এটা দেখে আমরা বুঝতেছিলাম না কোন দিক দিয়ে আগাবো। তো এইটা হচ্ছে আরেকটা ওয়ে আগানোর, যে হচ্ছে আমরা শুরুতে হচ্ছে ওই ইকুয়েশনটা ডুয়াল নিব, এবং এই যে ডুয়াল করে ইকুয়েশন পাবো, সেই ডুয়াল করে ইকুয়েশনের প্রত্যেকটা লিটারালকে কমপ্লিমেন্ট করব। তাহলেই হচ্ছে ওই টোটাল ইকুয়েশনটা কমপ্লিমেন্টেড হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? স্যার স্যার লাস্টেরটা হচ্ছে জেড প্রাইম হবে না স্যার? লাস্টে হ্যাঁ জেড প্রাইম হবে, ইয়েস ইয়েস। হ্যাঁ বলেন। স্যার ডুয়াল জাস্ট অপারেশনস গুলা মানে উল্টায় দিচ্ছে, আর তো ডুয়ালে কিছু অপারেশন করেন। গুলো উল্টাই দিচ্ছে, বাট যদি হচ্ছে এখানে ওয়ান আর জিরো থাকতো, তাহলে ওয়ান আর জিরো কেও কিন্তু উল্টাই দিতাম। এই ইকুয়েশনে কোনো ওয়ান আর জিরো নাই, তাই উল্টাচ্ছি না। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। তো ডুয়াল স্যার মানে একটা কি? ওয়ান আর জিরোর এক্সাম্পল দিয়ে দেখাতে পারবেন? ওয়ান আর জিরোর জন্য একটু আগেই তো একটা দেখালাম, যেমন এই যে এক্স এন্ড জিরো ইকস টু জিরো, এটাকে যদি আমরা আচ্ছা আচ্ছা ডুয়াল স্যার, করি বুঝতে তখন পারছি। কি হয়? এক্স অর ওয়ান ইকস টু ওয়ান, এটাই আর কি। আচ্ছা, সো এটা তো হচ্ছে কিন্তু শুধু ডুয়াল করা দেখাইলাম, কমপ্লিমেন্ট করা না। যাই হোক, so, তাহলে আমাদের কমপ্লিমেন্ট কিন্তু এইভাবেই করতে হবে, সেটা কিন্তু কোনো নেসেসারি না। দেখেন, আমাকে যদি এরকম একটা দেয় এক্স অর ওয়াই প্রাইম, এটার কমপ্লিমেন্ট কিন্তু আমরা ডিরেক্টলি কি বলে এটাকে, ডি মর্গানস ইউজ করে ফেলতে পারি, এক্স প্রাইম এন্ড ওয়াই প্রাইম। এটার জন্য কিন্তু আমাদের কম এই এত বড় প্রসেস টসেস কোনো কিছু চিন্তা করার দরকার নেই, ডিরেক্ট ডি মর্গান ইউজ করে ফেলতে পারি। তো এইটি হচ্ছে বিষয়। আমরা আগে ইকুয়েশন দিকে তাকাবো, ইকুয়েশন দিকে তাকায় যদি আমার মনে হয় ডি মর্গান দিয়ে হয়ে যাবে, ডি মর্গান দিয়ে করে ফেলবো। যদি আমার মনে হয় ডি মর্গানও লাগবে না, নিজের হাতে হিসাব করে ফেলবো, হিসাব করলে হয়ে যাবে। যদি আমরা দেখি ইকুয়েশনটা বড়, আমরা কোনো ওয়ে পাচ্ছি না, তখন আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। ফার্স্টে হচ্ছে ফাংশনটাকে আমরা ডুয়াল নিব, তারপরে সেটা প্রত্যেকটা লিটারালকে হচ্ছে কমপ্লিমেন্ট করবো। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট করার ওয়ে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন? নো না স্যার। স্যার। আচ্ছা, কনফিউশন না থাকলে ভালো। তাহলে হচ্ছে আমাদের আজকে পর্যন্ত যা যা হচ্ছে কনসেপ্ট শিখার, কনসেপ্ট গুলো হচ্ছে শেষ হয়ে গেছে।
এখন হচ্ছে আমরা আরো কিছু প্র্যাকটিস করতে পারি, মানে কমপ্লিমেন্ট বের করা, সিম্পলিফিকেশন করা। তো এই প্র্যাকটিস গুলো হচ্ছে আমি আজকে এখন করাচ্ছি না, কজ আপনারা হচ্ছে ডুয়াল করা, কমপ্লিমেন্ট করা বা হচ্ছে এই থিওরেম গুলো এগুলোর সাথে মাত্রই পরিচিত হয়েছে। তো আমি যেটা বলবো, আপনারা হচ্ছে এই থিওরেম গুলা বাসায় লিখবেন এবং যে প্র্যাকটিস প্রবলেম গুলো আছে সেগুলোও করবেন, প্লাস কমপ্লিমেন্ট আর ডুয়েল কেমনে করতে হয় সেটাও লিখবেন, সেটারও প্র্যাকটিস প্রবলেম গুলো করবেন। তারপরে নেক্সট ক্লাসে এসে আমরা হচ্ছে সবাই একসাথে প্র্যাকটিস করবো। বুঝতে পারছি? ওকে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে তাইলে হচ্ছে আমাদের ক্লাসে পড়ালেখা শেষ, এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব।